স্যার একটা প্রশ্ন, যে সালফার আমরা কোন সময় ব্যবহার করলে সবচেয়ে বেটার কাজ করে? বন্ধুরা, সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সালফার, যাকে বলা হয় কিং অফ সোরা, অর্থাৎ সোরার রাজা। ব্যাপক ব্যবহৃত, অত্যন্ত প্রয়োজনীয় একটি গুরুত্বপূর্ণ ওষুধ সালফার। প্রত্যেক হোমিওপ্যাথের হাতে এইটি ব্যাপক ব্যবহার হওয়ার সুযোগ আছে এবং হয়। তো বন্ধুরা, আমরা আজকের আলোচ্য ওষুধ সালফার নিয়ে আলোচনা শুরু করি। সবাই শুনতে থাকুন, শেষে কোনো প্রশ্ন থাকলে করবেন। অনুগ্রহ করে কোনো জটিল প্রশ্ন থাকলে হাবিব স্যারকে করবেন, আমাকে না, কারণ জটিল প্রশ্নের উত্তর আমার জানা নাই। সহজ প্রশ্ন হলে আমারে, আর যদি জটিল হয় তাহলে হাবিব স্যারকে। তো বন্ধুরা, আমরা জানি যে এটি একটি খনিজ ওষুধ, আর এটি মূলত খুব গরম কাতর ওষুধ, ফার্স্ট গ্রেডের গরম কাতর। তবে কখনো কখনো ওষুধটি শীত কাতরও বটে। যখন এটি শীত কাতর তখন এটি সেকেন্ড গ্রেডের শীত কাতর। এটি ব্যক্তি লক্ষণ কেন্দ্রিক, পলিক্রেস্ট, অন্তর্বর্তীকালীন, ক্রনিক ও শিশু প্রধান ওষুধ। অন্তর্বর্তী বলছি আমরা তরুণ বন্ধু যারা একেবারে নবশিক্ষার্থী, তাদের উদ্দেশ্যে বলি, যখন কোনো ওষুধ কাজ করতে করতে কাজ ছেড়ে দেয়, বা কোনো রোগীর আমরা ট্রিটমেন্ট করতে করতে ফলাফল যথার্থ পাচ্ছি না, তখন কখনো কখনো সালফারের সাদৃশ্য থাকলে আমরা ওই ওষুধের মধ্যবর্তীকালীন সময়ে সালফার 1-2 দাগ ব্যবহার করতে পারি। তাতে হয় কি, যে জটিলতার কারণে ওষুধ কাজ করছে না বা কাজ করতে করতে কাজ ছেড়ে দিচ্ছে, সালফার সেই জটিলতাটুকুকে দূর করে কাজ করতে সহায়তা করে। এই কারণে এটিকে অন্তর্বর্তীকালীন ওষুধ বলা হয়। যেমনটা আমাদের দেশে একসময় অন্তর্বর্তীকালীন সরকার ছিল, যে নির্বাচিত সরকার চলে গেলে অন্তর্বর্তীকালীন সরকার এসে একটা ফায়সালা করে দিয়ে নির্বাচন করে আবার অন্যের হাতে ক্ষমতা তুলে দিয়েছিল। মানে ভেজাল যেন না লাগে, ভেজাল মারার জন্য একটা সরকার মধ্যখানে ছিল আর কি। ঠিক এইরকম যখন ভেজাল লেগে যায়, ওষুধে কাজ করে না নির্বাচিত ওষুধে, তখন মধ্যখানে ভেজাল মারার জন্য এই ওষুধটিকে ব্যবহার করা। এই কারণে এটিকে অন্তর্বর্তীকালীন ওষুধ বলা হচ্ছে আর কি। তো বন্ধুরা, এই ওষুধটির কোন দিক সাধারণত আক্রান্ত হয়? আক্রান্ত হয় সাধারণত শরীরের ডান দিক। এটি হচ্ছে সেকেন্ড গ্রেড। প্রথমে ডান দিক আক্রান্ত হয়, পরে আবার সেটি বাম দিকে ট্রান্সফার হয়ে যায়। তো প্রথমে ডান দিক আক্রান্ত হচ্ছে, তখন এটি সেকেন্ড গ্রেডের লক্ষণ, আর যখন পরে বাম দিক আক্রান্ত হচ্ছে তখন এটি হচ্ছে ফার্স্ট গ্রেডের লক্ষণ। তবে শরীরের উপর অংশ বাম দিক এবং নিচের অংশ ডান দিক সাধারণত আক্রান্ত হতে দেখা যায়। বন্ধুরা, প্রত্যেকটা ওষুধের আমাদের ধাতুগত বৈশিষ্ট্য বা কনস্টিটিউশন জানা দরকার। তা সেই কনস্টিটিউশন জানতে গেলে আমাদের কি কি জানা উচিত? প্রথমে জানবো আমরা কনস্টিটিউশনের একটা পার্ট, যেটি হচ্ছে আকৃতি, অর্থাৎ রোগীর চেহারা, শরীর স্বাস্থ্য কেমন, এইটিকে আমরা বলছি অ্যাপিয়ারেন্স বা আকৃতি। সাধারণত সালফারের গায়ের রং উজ্জ্বল, বেশ সুন্দর, সোনালী বা কালো রঙের চুল, ঠোঁট লাল, শুষ্ক, সুন্দর চেহারা। এদের হালকা পাতলা গড়ন, তবে কখনো কখনো দেখা যায় এরা কেউ কেউ মোটা সোটাও হতে পারে। ঘাড় সামনের দিকে একটু ঝুঁকে থাকে, অর্থাৎ এরা একটু কুঁজো হয়ে সামনের দিকে বাঁকা হয়ে হাঁটে বা বাঁকা হয়ে বসে থাকে, অর্থাৎ আমরা যেটাকে একটু বলি কোল কুঁজো। মেরুদণ্ডের দুর্বলতার কারণে সাধারণত তারা একটু কুঁজো হয়ে চলাফেরা করে, অর্থাৎ সামনের দিকে বাঁকা হয়ে চলাফেরা করে, অনেকটা বৃদ্ধ মানুষের মতো কুঁজো হয়ে হাঁটে। এদের শরীর চিকন, কিন্তু পেটটা অপেক্ষাকৃত একটু বড় বা মোটা। শরীরের বাহিরের দিকে সমস্ত ছিদ্রপথ, বিশেষ করে নাক, ঠোঁট, জরায়ু, মলদ্বার, এই সমস্ত টকটকে লাল। এর সমস্ত ছিদ্রপথগুলো হচ্ছে তাহলে লাল। এই গেল আকৃতি। এদের প্রকৃতি কেমন? এরা হচ্ছে নার্ভাস প্রকৃতির মানুষ। আচ্ছা, এদের মায়াজম কি? শরিক ফার্স্ট গ্রেড, অর্থাৎ সোরার রাজা আগেই বলা হয়েছে, কিং অফ সোরা। সিফিলিটিক সেকেন্ড গ্রেড, সাইকোটিক সেকেন্ড গ্রেড এবং টিউবারকুলার ফার্স্ট গ্রেড। সালফারের প্রবণতা কি? সালফার কি ধরনের রোগ প্রবণতা সৃষ্টি করে? এটি সাধারণত স্ক্রুফুলাস দোষ সৃষ্টি করে। স্ক্রুফুলাস দোষ আমি একাধিকবার আগেও বলেছি বন্ধুরা, যে আমাদের ঘাড়ে যে লিম্ফো গ্ল্যান্ড গুলো আছে সেগুলো ফুলে যায়, পাকে, পুজ হয়, ইত্যাদি ইত্যাদি। তো বন্ধুরা, আসি রোগের কারণ কি। তাহলে এই গেল কনস্টিটিউশন। এখন আমরা আসি রোগের কারণ কি। সালফারের
মানুষেরা কেন রোগাক্রান্ত হয়, অসুস্থ হয় কেন? যদি এদের চর্মরোগ চাপা পড়ে যায় সেই কারণে, সূর্যের তাপ থেকে অসুস্থ হতে পারে, অতিরিক্ত পরিশ্রম করার কারণে, কিংবা অ্যালকোহল পান করলে হয়। আমাদের দেশে অ্যালকোহলের প্রবণতা খুব কম, এটি বিদেশে বেশি, বা ইন্ডিয়ার মতো রাষ্ট্রে অ্যালকোহল পানের এটা প্রবণতা আছে। তো এইসব কারণে এরা অসুস্থ হয়। মূল কথা কি? প্রত্যেকটা ওষুধে কিন্তু মূল কিছু কথা থাকে, গুরুত্বপূর্ণ কথা থাকে, সেটির আবার অনেক ব্যাখ্যা থাকে। তো মূল কথা কি? এদের মূল কথাই হচ্ছে যে অল্প এই মূল কথাটুকু যদি আমরা কোনো মানুষের মধ্যে পাই, তবে তাকে আমরা সালফার প্রয়োগ করতে পারি। এদের গায়ের রং যেমন উজ্জ্বল, সুন্দর চেহারা, সোনালী চুল, নোংরা কিংবা পরিষ্কার। সালফার আমরা শুধু নোংরাই পড়ে আসছি বই পুস্তকে, সালফার কিন্তু খুব ওভার স্মার্ট, পরিষ্কার হতে পারে। সেটি কেন বা কখন, নোংরা কেন বা কখন, সেটি ব্যাখ্যায় বলবো আমি। সোনালী চুল, নোংরা বা পরিষ্কার। এরা একটু কলকুজো টাইপের মানুষ, সামনের দিকে ঝুঁকে সামান্য বাঁকা হয়ে হাঁটে। চর্বি, দুধ, রোদ, গরম সহ্য যদি না হয় এদের, আর এরা যদি খুব মিথ্যাবাদী বা অহংকারী হয়, তবে সালফার নিশ্চিত ভাবে ভাবতে পারেন। বন্ধুরা, এদের ঠোঁট এত লাল যেন মনে হয় পান খেয়ে আছে, অথবা লিপস্টিক দিয়েছে, অথবা মনে হয় যে রক্ত বের হচ্ছে। এমনটা যদি পাই, তাহলে সালফার না হয় সে পারেই না। বন্ধুরা, একটা গল্প আমার মনে পড়ছে। একজন দুর্বল ছাত্র ছিল, আমার মতো, খুব ভালো ছাত্র না। তো একবার লিখছে, এবারে টেস্ট পরীক্ষায় লিখছে সে যে পৃথিবী লম্বা। তো স্যারে তার খুব মাইর দিছে খাতা দেখার সময়। এরপরে মনে করেন পরের পরীক্ষায় লিখছে, প্রি টেস্টে বোধহয় লিখছে যে পৃথিবী চ্যাপ্টা। তো সেইবারও সে মাইর খাইছে। এরপরের বার সে লিখছে পৃথিবী গোল। তো স্যারে তারে 10-এ 10 দিছে। তে ওনারা ডেকে জিজ্ঞেস করছে, এই তুই এদিকে আয়। পৃথিবী যে গোল, তুই 10-এ 10 পালি কেমনে বুঝলি? তুই তো বেশ ভালো লেখাপড়া করছিস, তোকে আগের দুবার মাইর দেওয়া তো কাজ হয়েছে। কয়, স্যার আগের বার লিখেছিলাম লম্বা, তা তো মারছিলেন, পরের বার লিখছিলাম চ্যাপ্টা, তা তো মারছিলেন। তাই চিন্তা করলাম, যখন পৃথিবী লম্বাও না চ্যাপ্টাও না, তাহলে গোল না হয়ে পারেই না। তাই তো স্যার এবার গোল লিখছি। তো মানে সে দুবার মাইর খেয়েছে, তারপর গোল লিখছে, সে কিন্তু বুঝে লেখেনি। তো বন্ধুরা, আপনারা সালফার যে দিবেন, বুঝে দিবেন, তবে তো এটি সালফার না হয়ে পারে না। আসি বন্ধুরা, বিশেষ কথা। আমি প্রত্যেকটা ওষুধের কিছু বিশেষ কথা রাখার চেষ্টা করছি। একটা মাত্র শব্দ যদি আমরা মনে রাখতে পারি, তবে আমরা সালফারকে সুনিশ্চিত ভাবে মনে রাখতে পারবো এবং বুঝতে পারবো। শব্দটি কি? বেশি। কিভাবে চিনবো? এরা বেশি অহংকারী, বেশি মিথ্যাবাদী, বেশি তাড়াহুড়া করে, বেশি চঞ্চল, বেশি দার্শনিক ভাব দেখায়, বেশি গরম কাতর, বেশি জল পান করে, বেশি অলস, বেশি অপরিষ্কার, বেশি দুর্গন্ধ। এদের শরীর কিংবা এদের শরীর থেকে নিঃসৃত যে কোনো স্রাব, বেশি ঝাল মশলাযুক্ত এবং মাংস পছন্দ, বেশি অপছন্দ হচ্ছে এদের কাছে স্নান, মানে এরা গোসল করতে চায় না, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না। তাহলে বন্ধুরা, এই যে কয়েকবার বেশি খালি লাগাইতে থাকেন, দেখবেন যে সালফার হয়ে গেছে। সালফার না হয়ে পারেই না। তা আসি বন্ধুরা, নামের মধ্যেই তো তার মূল কথাগুলো, মূল লক্ষণগুলো লুকিয়ে থাকে। সেটি আমি প্রত্যেকটা ওষুধ নামের মধ্যে অ্যাব্রিভিয়েশন করে আপনাদের দেখানোর চেষ্টা করছি, আজকেও চেষ্টা করব। সালফারের প্রথম অক্ষর এস। স্ট্যান্ডিং ইজ ডিফিকাল্ট লং টাইম। লম্বা সময় দাঁড়িয়ে থাকা এদের খুব কষ্টকর। পরের অক্ষরটি আসি বন্ধুরা, ইউ। আনটিডি, এরা অপরিষ্কার। পরের অক্ষরটি এল, লায়ার, মিথ্যাবাদী। পরের অক্ষর পি, ফিলোসফিক্যাল টেন্ডেন্সি, এদের দার্শনিক হওয়ার একটা ঝোঁক এদের মধ্যে কাজ করে, যদিও তারা ওই যোগ্যতা রাখে না। এরপরে এইচ, হারি ভেরি মাচ, সরি হাংরি ভেরি মাচ। 11টা যদি পুরা হলেই তাদের ভীষণ ক্ষুধা লাগে। এরপরে ইউ, আপার পার্ট, লোয়ার পার্ট কোল্ড, অর্থাৎ এদের শরীরের উপর অংশ, বিশেষ করে চাঁদি, ভীষণ গরম, কিন্তু নিচের অংশ ঠান্ডা। আর রেডনেস লিপ, এদের ঠোঁট ভীষণ লাল, ওই যে বললাম মনে হবে যেন পান খেয়ে আছে। এই হচ্ছে সালফারের নামের অ্যাব্রিভিয়েশন। এবং তাহলে নামের মধ্যে আমরা কি পেলাম বন্ধুরা? দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা কষ্টকর, অপরিষ্কার, মিথ্যাবাদী, দার্শনিক হওয়ার ঝোঁক, বেলা 11টার দিকে ভীষণ ক্ষুধা লাগে, উপরের অংশ গরম শরীরের, নিচের অংশ ঠান্ডা, ঠোঁট ভীষণ লাল। সালফারকে মনে রাখার জন্য ছোট ছোট কিছু টিপস আছে। দুটো সি মাথায় রাখতে হবে, দুটো সি। প্রথম সি হচ্ছে কমপ্লেন্টস, কমপ্লেন্টস দ্যাট আর কন্টিনিউয়ালি রিল্যাপসিং, অর্থাৎ এদের এই সালফারের লক্ষণ বারবার ফিরে ফিরে আসে। পরের অক্ষর সি, কনজেশন টু সিঙ্গেল পার্ট ভেনাস, অর্থাৎ শরীরের একটি অংশে এদের রক্ত জমে,
বিশেষ করে রগের মধ্যে, ভেনের মধ্যে। এটি একটি প্রবণতা। তাহলে দুইটি সি গেল। এরপরে আসি বন্ধুরা, দুটো ডি যদি মনে রাখি। প্রথম ডি দিয়ে ডার্টি, ফিল্থি পিপল প্রন টু স্কিন এফেকশন, অর্থাৎ ময়লা ও নোংরা প্রকৃতির মানুষদের চর্ম বা ত্বক আক্রান্ত হওয়ার একটা প্রবণতা। পরের ডি, ডিসচার্জ আর অ্যাক্রিড অ্যান্ড এক্সক্রিয়েটিং, অর্থাৎ ঝাঁঝালো এবং ক্ষতকারিত্ব স্রাব। এদের যে স্রাব বের হয় শরীর থেকে, সেটি খুব ঝাঁঝালো এবং ক্ষতকারিত্ব, যেখানে লাগে সেখানে ঘা হয়ে যায়। এ গেল বন্ধুরা দুটি ডি। এবার আসি বন্ধুরা দুটি এস। প্রথম এস, স্টুপ শোল্ডার্ড, অর্থাৎ কাঁধটা একটু সামনের দিকে বাঁকা করে ঝুঁকে থাকে, অর্থাৎ একটু কুঁজো হয়ে হাঁটে। পরের এস, সাপ্রেস ইরাপশন। এদের ইরাপশন বা উদ্ভেদ সাপ্রেসড হওয়ার, চাপা পড়ার একটা ইতিহাস থাকে। তাহলে আমরা কি পেলাম বন্ধুরা? দুটি সি, দুটি ডি, দুটি এস। শুনলে হয়তো মনে থাকবে না, এটি বারবার শুনতে হবে, পরে আপনারা লেকচার কপি করে রাখবেন, সেখান থেকে শুনবেন। আসি বন্ধুরা সাদৃশ্য। যে ওষুধটি যে উপাদান থেকে তৈরি, সেই উপাদানের মধ্যে যে বৈশিষ্ট্য থাকে, সেই বৈশিষ্ট্যগুলোই ওই উপাদান থেকে তৈরি ওষুধের মধ্যেই আমরা সাধারণত লক্ষ্য করলে বা ভালো করে খেয়াল করলে পাই। আমি তরুণ বন্ধুদের মনে রাখার জন্য চেষ্টা করেছি সেই বৈশিষ্ট্যগুলো তুলে আনার। আসি বন্ধুরা, সালফারের অপর নাম গন্ধক, অর্থাৎ গন্ধক থেকে কিন্তু সালফার তৈরি। এটি আগে মুদিখানার দোকানে, হাটে বাজারে কিনতে পাওয়া যেত, যখন এত ডাক্তার ওষুধ ছিল না। কারো চর্মরোগ হলে এই গন্ধকটা গুঁড়ো করে নারিকেলের তেল দিয়ে গায়ে মাখলে চর্মরোগ ভালো হয়ে যেত। আগের যুগের মানুষেরা লেখাপড়া জানতো না বন্ধুরা, কিন্তু তারা অনেক উপাদানের কাজ জানতো, এটি কি কাজ লাগে, ওইটি কি কাজ লাগে, সেটি কি কাজ লাগে। তো গন্ধক যে চুলকানির ওষুধ, সেটি বহু আগের থেকেই মানুষ ব্যবহার করে আসে। হ্যানিম্যান স্যার সেটিকে একটি মহা ওষুধ বানিয়েছে, যা অনেক রোগের কাজ করে। চর্মরোগের জন্য তো এটি অন্যতম একটি বিখ্যাত ওষুধ বটে। তো এটির অপার নাম হচ্ছে গন্ধক। এর গায়ে এই গন্ধকে ভীষণ গন্ধ থাকে বন্ধুরা। হয়তো সে কারণে সালফারের রোগীর শরীর, মলমূত্র, ঘাম, যে কোনো ধরনের স্রাব, সবকিছুতে ভীষণ দুর্গন্ধ থাকে। শুধু তাই নয়, সালফারের রোগীরা গন্ধ শুকতে পছন্দ করে। কিরকম? বগলে ময়লাটা হাতে নিয়ে নাকে শুকবে, মলদারে হাত দিবে, সেখান থেকে আঙ্গুলটা নিয়ে নাকে দিবে, ইভেন যে কোনো দুর্গন্ধ তারা নাকে দিবে। শুধু তাই নয়, এই নোংরা জিনিস তারা মুখেও দেয়। অনেক বাচ্চাকে দেখবেন নাকেরটা এভাবে নিয়ে, এই জন্য মায়েরও খায় মাঝে মাঝে বাপ মার কাছে। এই জন্য করে কি, যখনই দেখে ফাঁক পায়, চট করে এমন নাক থেকে বাইর করে জাপানি ঘি মুখে দিয়ে চাবাচ্ছে। এর নাক দিয়ে বের হচ্ছে, টান মারি দিল, কেউ নাই এদিক ওদিক তাকে, বাস টান মারি দিল। খুব স্বাদ পায় তারা। তো বন্ধুরা, এই গেল গন্ধকের গন্ধ, তাই তাদের গন্ধ পছন্দ এবং তাদের সমস্ত কিছুতে, সমস্ত স্রাবে গন্ধ। এখন আসি বন্ধুরা, এই গন্ধক কয় প্রকারের হয়? এই গন্ধক কালো, হলুদ, লাল রং, প্রায় 3 ধরনেরই পাওয়া যায়। এখন আসি বন্ধুরা, কালো গন্ধক ময়লা বলেই হয়তো সালফার ময়লা বা অপরিষ্কার থাকে। এই গেল কালোর বৈশিষ্ট্য। গন্ধক হলুদ বালি রঙের হয় বলেই হয়তো সালফারের রোগীর গায়ের রং এত উজ্জ্বল, এত সুন্দর এবং সোনালী রঙের চুল হয়। গন্ধক লাল রঙের হয় বলেই হয়তো সালফারের রোগীর ঠোঁট, জিহ্বার ডগা এবং তার সমস্ত ছিদ্রপথ এত লাল টকটকে হয়। হয়তো এই বৈশিষ্ট্যগুলো পেয়েছে। গন্ধক বেশি তাপে গলে যায় আর বেশি ঠান্ডায় বা পানিতে তার দহন বা জ্বালানোর জ্বলবার ক্ষমতা হারিয়ে ফেলে। হয়তো সে কারণেই সালফার বেশি গরম বা বেশি ঠান্ডায়, বেশি গরম সহ্য হয় না, আর বেশি ঠান্ডায় শরীরে জল সহ্য হয় না। একটু উদাহরণ দিয়ে বলি বন্ধুরা, ম্যাচের কাঠিতে কিন্তু গন্ধক সালফার থাকে। এই সালফার বেশি গরম হলে কিন্তু জ্বলে উঠে। ঘষা দিবেন, একটু গরম করে দেবেন, জ্বলে উঠবে। আবার বন্ধুরা, একটু ঠান্ডা আবহাওয়ায় রাখবেন, একটু পানিতে ভিজাবেন, সেটি আর জ্বলবে না, তার জ্বলবার ক্ষমতা শেষ। ঠিক সালফারের রোগীরা যেন এরকম, মুহূর্তে রাগ হয়ে যাবে, আবার অল্পক্ষণ পরেই ঠান্ডা শান্ত হয়ে যায়। ম্যাচের কাঠি পানির সংস্পর্শে আসলে দহন ক্ষমতা হারিয়ে ফেলে। এই ম্যাচের কাঠি যেমন জ্বালালে মুহূর্তে জ্বলে উঠে ছা করে, আবার কয়েক সেকেন্ডের মধ্যে পড়ে শেষ। ঠিক
সালফারের রুগীরা রাগ হলে একেবারে মুহূর্তে রাগ হয়ে যাবে, রাগ বেশিক্ষণ থাকবে না, ম্যাচের কাঠির মতো অল্পক্ষণ। ঠিক এই গন্ধকের বৈশিষ্ট্যটা, এই সালফারের বৈশিষ্ট্যটা রুগীর মেজাজের মধ্যে পাবেন বন্ধুরা। আসি বন্ধুরা, এই গন্ধক কিন্তু বিভিন্ন উৎস থেকে পাওয়া গেলেও মূলত আগ্নেয়গিরির লাভায় পুড়ে যাওয়া অবশিষ্ট অংশ থেকে পাওয়া যায়। লাভার আগুন বন্ধুরা আপনারা কিন্তু ইদানিং টিভির কল্যাণে আপনারা দেখতে পান, ওই যে কি জানি, কি টিভি জানি বলে স্যার, হ্যাঁ, ডিসকভারিতে আপনারা দেখবেন লাভার আগুন দাও 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 করে জ্বলছে। আগ্নেয়গিরির সরি, এই আগ্নেয়গিরির আগুন দাও দাও করে জ্বলছে, দেখবেন মাঝে মাঝে কানাডায় জ্বলে, আমেরিকায় জ্বলে। একে কোনোভাবেই নিভানো যায় না, সাংঘাতিক দুর্দমনীয়, একে দমন করানো যায় না। হয়তো সে কারণে সালফারের অহংকার এই লাভার আগুনের মতো দুর্দমনীয়, তার অহংকারকে দমন করা যায় না। কিছু গন্ধক সুন্দর, কিছু গন্ধক কালো ময়লা, ঠিক তেমনি সালফারের কিছু মানুষ খুব পরিষ্কার, কিছু মানুষ খুব নোংরা থাকে। গন্ধক ধুইলে যেমন গন্ধ যায় না, তেমন ঠিক সালফারের রুগীকে ধুইলেও তার গন্ধ যায় না। সালফারের বাচ্চা পায়খানা করেছে, ধোয়াবেন, তার দেখা যাবে যে গন্ধ যাচ্ছে না। গন্ধক যেমন সব সময় গন্ধ থাকে, তেমনি সালফারের সবকিছুতে গন্ধ, এবং তার মনের মধ্যেও এই গন্ধ বা অহংকার যেন আমরা দেখতে পাই। তা আসি বন্ধুরা, সালফারের প্রথম শ্রেণীর একক মানসিক লক্ষণ আছে কয়েকটি, যেটি খুব গুরুত্বপূর্ণ। কোনো কারণে তার বুকের উপর যদি একটু চাপ পড়ে, মনে করেন একটা বালিশে রেখেছে, একটা বাচ্চা মাথা রেখেছে, বান্ধবী মাথা রেখেছে, বউ মাথাটা দিয়ে একটু এই সরাও, তাড়াতাড়ি সরাও, মানে বুকের উপর যদি একটু চাপ পড়ে, তাহলে মনে হয় তার দম বন্ধ হয়ে যাবে, তার মধ্যে টেনশন শুরু হয়ে যায়, উৎকণ্ঠা শুরু হয়ে যায়। মানসিক দুর্বলতার কারণে তাদের মধ্যে একটা ভ্রান্ত বিশ্বাস কাজ করে, ছেঁড়া কাপড় তার কাছে সিল্কের কাপড়ের ন্যায় সুন্দর এবং দামি মনে হয়। বিশেষ করে যাদের ব্রেন খারাপ হয়ে যায়, মাথা পাগল হয়ে যায়, দেখবেন এরকম কিছু পাগল রাস্তাঘাটে হেঁটে বেড়ায়, যেখানে যা পায় ছিঁড়া কাপড় চোপড় সব বস্তা ভরে গাড়ি করে নিয়ে বেড়ায়। দেখবেন কেন জানেন? তার মানসিক দুর্বলতা, অর্থাৎ তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলার কারণে ওই নোংরা কাপড় যেটি আপনি স্পর্শ করছেন না, যেটি ময়লা ডাস্টবিনে পড়ে আছে, সেটি সে কুড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। তার কাছে মনে হয় এটি সিল্কের কাপড়ের মতন অনেক দামি, এই কারণে সেটি নিয়ে বেড়ায়। আমরা খালি দেখি সালফারের পাগলেরা ময়লা কাপড় চোপড় বস্তা ভরে নিয়ে বেড়ায়, আমরা বুঝে আর চিন্তা করি এই নোংরা জিনিস সে বয়ে নিয়ে বেড়ায় কেন, এটি তার কাছে খুব মূল্যবান সম্পদ মনে হয়, তাই সেটি করে। আসি বন্ধুরা, এরা বোকার মতো সুখ এবং গর্ব অনুভব করে, কিচ্ছু নাই, ছেঁড়া কাঁথায় শুয়ে আছে, শুয়ে সে কল্পনা করছে, আউ শালা এবারে আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যাব, এবার নির্বাচনে দাঁড়িয়ে এমপি হয়ে যাবো, মন্ত্রী হয়ে যাব, মানে নানান কল্পনা, এই ব্যবসা করে কোটিপতি হব। বোকার মতো ছেঁড়া কাঁথায় শুয়ে মানে কোটিপতির মতো সে গর্ব অনুভব করে, সুখ অনুভব করে। ডাক্তার কেন্ট স্যার বলছে যে বোকার মতো এরা সুখ এবং গর্ব অনুভব করে। আর একটা একক লক্ষণ আছে, সেটি হচ্ছে এরকম, এদের নিজের চেহারা সম্পর্কে এদের কোনো উৎসাহই নাই, উৎসাহহীনতা। অন্যের মঙ্গল করতে হবে সেই ব্যাপারেও অনেক সময় এদের মধ্যে উৎসাহহীনতা থাকে। কান্না করতে ইচ্ছা করে সকালে কিংবা বেলা 11টার মধ্যে। এগুলো হচ্ছে এদের মানসিক একক লক্ষণ এবং খুব গুরুত্বপূর্ণ। আসি বন্ধুরা, মানসিক মূল লক্ষণগুলো কি কি আমরা একটু জানবার চেষ্টা করব। বেজায় অহংকারী, অহংকার বজায় রাখার জন্য এরা সর্বোচ্চ চেষ্টা করবে, ছোট হবে না কারো কাছে। এরা কাজকর্ম, জ্ঞান, বুদ্ধি, সম্পর্ক, নিজের অবস্থান সবকিছুকে দারুণ করতে চেষ্টা করে। মনে করে এসবে যদি আমি ব্যর্থ হয়ে যাই তাহলে আমি ছোট হয়ে যাব, বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যাব, যে কারণে তার থার্ড বার্ড ভাব সব ঠিক রাখার চেষ্টা করে। মনের মধ্যে সবসময় একটা চাপ থাকে, বোধহয় আমি সমাজে ছোট হয়ে যাচ্ছি, এমন ভয় তার মনের মধ্যে কাজ করে। এরা অহেতুক জটিল ভয়ে আতঙ্কিত থাকে। সালফারকে বলা হয় শ্রেষ্ঠ প্রতারক। এরা মিথ্যা গল্প সাজিয়ে গুছিয়ে ঘুরিয়ে ফিরে এমন ভাবে বলে, যারা তাকে চিনে না তারা বুঝতে পারে না। বন্ধুরা, একটা গল্প আমি বলি। আমাদের এক বন্ধু বোধহয় ইন্ডিয়া থেকে, ডাক্তার তফিক, আমাদের লেকচার দেখতেছে, ধন্যবাদ তফিক। তো ঠিক আছে, আহ আমাদের অনেক বন্ধু ইন্ডিয়া থেকে দেখছে, আমি সবাইকে দেখতে পাচ্ছি না। আচ্ছা, যাই হোক, একটা গল্প আমরা বলবো, একটা গল্প আপনাদের আমি বলবো। একজন মূর্খ মানুষ, তার একটা হোটেল আছে, সে সকালবেলা চা পরাটা এগুলো বানিয়ে বিক্রি করে। তো একদিন সকালবেলা তার হোটেলের সামনে দিয়ে একজন লয়ার চলে যাচ্ছে। তো লয়ারকে সে ধরেছে, মানে উকিলকে, যে উকিল সাহেব একটু এদিকে আসেন, আমি তো হোটেলের মালিক, আমার হোটেলে আমি কিছু পরাটা বানিয়ে রেখে পানি আনতে গেছিলাম দূরে টিউবওয়েলে। এই জল আনতে গেলে পরে
একটা কুকুরে এসে আমার হোটেলের সব কটা পরোটা খেয়ে ফেলেছে। তো এই কুকুরের মালিকের থেকে কি পরোটার টাকা আদায় করা যাবে? উকিল সাহেব বলছে, যদি তুমি মালিক চিনতে পারো যে এটি অমুকের কুকুর, তবে হ্যাঁ, আইনে আছে, তার কাছে টাকা আদায় করা যাবে। তা সত্যি বলছেন? কয় হ্যাঁ। বলছে কুকুরটা কিন্তু আপনারই। উকিল চিন্তা করছে, বেটাকে বুদ্ধি দিয়ে তো বিপদ হলো। তো বলছে, তোমার ওই কয়টা পরোটা? তো বলছে, আমার তো পরোটা খাইছে 20টা। 20 টাকা। তো উকিল সাহেব বলছে, যখন আইনে আছে আর পরামর্শ আমি দিয়েছি, আমার তো আর কায়দা নাই, তোমার 20 টাকা তো আমার দেওয়াই লাগে। তো তুমি তো জানো আমি উকিল মানুষ, আমার ভিজিট তো 50 টাকা। ঠিক আছে, ওই 20 টাকা তুমি কেটে নিয়ে 30 টাকা দাও, আমার তাড়াতাড়ি কোর্টে যেতে হবে। এই সালফারের পাবলিক চিন্তা করছে, বেটার থেকে বুদ্ধি করে 20 টাকা ঠগাইতে চাইলাম, এখন তো দেখে আরো 30 টাকা ঘর থেকে যায়। কয়, উকিল সাহেব, টাকা তো আমার কাছে নগদ নাই, তে দরকার হলে কুকুর আর 2 দিন পাঠিয়ে দিন, আর কয়টা পরোটা খাইয়ে যাবে, আমি টাকা দিতে পারবো। তো ঘটনা হয়েছে যে সালফারের রোগীরা অনেক সময় খুব বেশি বুদ্ধি খাটায়, চিটারি বাটপারি করে, অনেক সময় দেখা যায় 20 টাকা আদায় করতে যায় 30 টাকা ঘর থেকে যায়। তো যাই হোক বন্ধুরা, গল্পটা বললাম এই কারণে যে অনেক সময় বাটপারি করলে কিন্তু জায়গা মতো করতে হয়, উকিলের কাছে করলে কিন্তু বিপদ আছে। 20 টাকার পরোটা দেবে, আবার আরো 30 টাকার পরোটার জন্য কুকুরকে দাওয়াত দিয়ে এনে খাওয়াতে হবে। আসি, এরা একটু বাচাল টাইপের হয়, বদমেজাজি, জটিল চরিত্রের এবং অকৃতজ্ঞ হতে পারে, তবে সবাই নয়। এরা ছেঁড়া কাঁথায় শুয়ে কোটি টাকার স্বপ্ন দেখে, সবসময় নিজেকে সবার উপরে রাখতে চায়, কারো কাছে তারা ছোট হতে চায় না। কারো কাছে তারা ছোট হতে চায় না। মাঝে মাঝে কল আসছে, ডিস্টার্ব হচ্ছে বন্ধুরা, আপনারা ডিস্টার্ব ফিল করিয়েন না, আমি কল কেটে দিচ্ছি বারবার। কারো কাছে এরা ছোট হবে না, তর্কে হোক, যেমনি হোক, যেভাবে হোক, কথা বলে হোক, মানে জিতবেই, সে উপরে থাকবে, সে নিচু হবে না। এরকম মানুষ সমাজে, সংসারে আপনারা পাবেন, মাঝে মাঝেই পাবেন। এরা হচ্ছে সালফার। এরা খুব ব্যস্ততা দেখায়, খুব তাড়াহুড়া করে, দুনিয়ার কুইড়া অলস, কিন্তু খামা খায়, তাড়াহুড়া, ব্যস্ততা, মানে মনে হয় যেন কত কাজের লোক। হ্যাঁ, সালফারের কিছু মানুষ হচ্ছে যারা বেশ কাজের লোক। একটা কথা বন্ধুরা, এদের হুকুমের ঠেলাতে এদের পাশে কেউ থাকতে চায় না, নিজেরা কাজ করবে কম, খালি অর্ডার করবে, এটা কর, ওটা কর, সেটা কর, এটা আন, পানি ঢেলেও খাবে না। তার পাশে পানি, এই অমুকের মা তাড়াতাড়ি পানি ঢেলে দে, এই মা কই গেলি, একটু পানি ঢেলে দে, এই ছোট বোনকে ডাকবে, এই রেখা তাড়াতাড়ি একটু পানিটা ঢেলে দিতে পারিস না। সে পানি ঢেলে খাইতে পারে না, সার একজনকে ধমকায়। মানে খালি অর্ডার করবে, ওদের অর্ডারের ঠেলা ওর পাশে কেউ থাকতে চায় না। সালভারের বউ যদি হয়, তাই কয়, তুমি আমার দয়া করে 5 দিন ছুটি দাও, আমি বাপের বাড়িতে বাড়ি আসি। মানে বিরক্তের ঠেলায় ও ছেলে মেয়েরা দূরে দূরে বাড়ায়, যে কাছে গেলে অর্ডার করবে। এই জন্য সালফারের মানুষের কাছে, সালফারের বস যদি অফিসে থাকে, বসের আশপাশে কেউ যেতে চায় না, কারণ গেলি অর্ডার। আর হুকুম যদি পালন করতে একটু দেরি হয়, তাইলে মনে করেন বকাবকি শুরু করে দিতে, ছোটখাটো খুঁটিনাটি, ছোটখাটো ব্যাপার নিয়ে তারা বকাবকি শুরু করে দেয়। এই জন্য বন্ধুরা, আমি রসিকতা করে অনেক সময় বলি যে, যদি আপনারা সালফারের মানুষ হন, দয়া করে সালফারের সাথে প্রেম বা বিয়ে করেন না। পালসিটিলার সাথে প্রেম করেন, বিয়ে করেন, তাও জানে বাঁচবেন। কারণ হলো কি, পালসিটির লোকেরা এরকম নরম সরম, ভদ্র, যা কইবেন তাই শুনবে। আর যদি বাই চান্স মনে করলেন যে কষ্টি কামের সাথে, মনে করেন আবার আপনি সালফারের সাথে, তাহলে কিন্তু ঝামেলা, মারামারি, রোজ সংসারে অশান্তি হবে। তো পালসিটিলা হলো খুব নরম মনের মানুষ, তো এদের কাজ করে অর্ডার করে শান্তি পাবে। আসি বন্ধুরা, অথবা ছেলের বিয়ে দিবেন, ছেলে সালফার, বউটা পালসিটিলার আনেন। মেয়ে সালফার, জামাইটা অন্তত পালসিটিলার মতো নিয়েন, যাতে শান্তি পান, অথবা ফসফরাস নিয়েন, ক্যালকেরা ফস নিয়েন, যাতে অন্তত ঝগড়াঝাটি কমায়। আসি বন্ধুরা, সালফার যেমন স্বার্থপর, তেমনি কিন্তু আবার অনেক সময় মানুষের জন্য এরা কিছু করে। এরা জ্ঞান পিপাসু, এদের জানার আগ্রহ প্রচুর। তাই শিশুরা সব সময় এটা ছুঁয়ে দেখে, ওটা ছুঁয়ে দেখে, ওটা ধরে দেখে, গাড়িটা খুলে দেখে, গাড়ির ভিতরে কি আছে, একটা খেলনা কিনে দেখেন, খেলনা ভাঙা শেষ, কি জন্য ভাঙলি, ওর ভিতরে কি আছে দেখতে চাইছিলাম। মানে এদের জানার আগ্রহ খুব বেশি। এটা ছুঁয়ে দেখবে, ওটা ধরে দেখবে, দেখা যায় কারেন্টের ওই ফোটার মধ্যে হাত দিয়ে চিৎ পাটাঙ্গে পড়ে আছে শর্টকে। মানে এদের আগ্রহ প্রচুর। সালফার বেশ আশাবাদী, এটি হচ্ছে সোরার বৈশিষ্ট্য। সোরার মানুষেরা সবসময় আশাবাদী হয়, গরিব হয়ে যাওয়ার ভয়, তাই এদের কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, সব জায়গায় এরা প্রচুর অর্থ কামানোর জন্য একটা আকাঙ্ক্ষা থাকে, যে কারণে রোজগারের জন্য এরা অনেক সময় কাজ করে, যাতে গরিব হতে না হয়। আমরা শুধু অলস পড়ে এসেছি, সালফার কিন্তু কাজেরও অলস, কখন সেটি পরে বলছি। তার ধারণা সে জগতে জ্ঞানী, ধনী, ভালো, সবকিছুতে সে সবার চেয়ে সেরা। সে নিজেকে মনে করে আমি অসাধারণ, আমি শ্রেষ্ঠ। এসব ভাবতে তার খুব ভালো লাগে। আহ, আমার ওপর দিয়ে গ্রামে আর কেউ নাই, 5 গ্রামে আমিই সেরা, এইরকম ভাবখান।
এরা খুব বাস্তববাদী, আত্মবিশ্বাসী, কর্তৃত্ব পরায়ণ, অন্যের উপর এরা কর্তৃত্ব খাটায়। কর্তৃত্ব পরায়ণ কেন বন্ধুরা, সেই গল্পটি পরে বলছি। বুদ্ধিজীবী ধরনের মানুষ, তুলনামূলকভাবে এরা খুব খোলামেলা, তো রাগ ঢাক করে না, নিজে যা বুঝে তাই সঠিক মনে করে। হ্যাঁ বন্ধুরা, সালফার শুরুতে পরিশ্রমী, আশাবাদী, পরিষ্কার থাকলেও কোনো কারণে যদি জীবন চলার পথে ব্যর্থ হয়ে যায়, তখন সে হতাশায় ভোগে। এই যে আমরা বলি নোংরা অলস, কেন নোংরা অলস, কখন সেইটি আসি। প্রথমে তারা খুব আশাবাদী, কর্মঠ ছিল, কিন্তু কোনো কারণে ফেল করেছে, জীবনে চলার পথে পরীক্ষায় ফেল করেছে, ব্যবসায় ফেল করেছে, প্রেমে ফেল, যাই হোক, তখন সে হতাশ হয়ে যায়, তখন সে অলস হয়ে যায়, তখন তার পোশাক আশাক আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলে। যে মানুষটি এতদিন স্মার্ট ফিটফাট ছিল, বড় ধরনের ব্যর্থতার পর হতাশায় ডুবে যায়, অলস হয়ে যায়, কাজের প্রতি অনীহা আসে, তখন নোংরা থাকতে দেখা যায়। কেউ কেউ শুরুর থেকে অলস, এমনটাও থাকতে পারে, কেউ কেউ শুরুর থেকে নোংরাও থাকতে পারে। তবে অনেকে কর্মজীবী ছিল, কর্মঠ ছিল, পরিষ্কার ছিল, কিন্তু এখন নোংরা হয়ে গেছে, অলস হয়ে গেছে। পেশেন্ট এসে বলবে আমি তো একসময় খুব স্মার্ট ছিলাম, মা বলবে আমার ছেলেটা তো এমন ছিল না। ওই যে হতাশা তাকে গ্রাস করেছে। শারীরিক পরিশ্রম করতে অনীহা দেখায়, আবার নিজে কাজ করার চেয়ে কাজের অর্ডার দিতে বেশি পছন্দ করে। নিজে মূর্খ হলেও শিক্ষিত মানুষদের খুব তুচ্ছ মনে করে তারা। নিজে মূর্খ কিন্তু অন্যকে সে আঙ্গুলে করে না। বন্ধুরা, এই প্রসঙ্গে আমার একটা গল্প মনে পড়ছে। আমার গ্রামের এক ভদ্রলোক ছিল, লেখাপড়া জানতো না, কৃষক। তো তার ছোট ভাই প্রাইমারি স্কুলে পড়ে, স্কুল থেকে এসে কান্না করছে। তো সে আবার মাঠের থেকে হাল চাষ করে এসে, হাতে তার গরু মারা লাঠিটা আছে, গরু পিটানো লাঠিটা আছে। তো তার ছোট ভাই কান্না করছে দেখে সে জিজ্ঞেস করছে, কি হয়েছে রে, কান্না করিস কেন? তো বলছে আমাকে স্যারে মেরেছে, মানে তার স্কুলে স্যারে মেরেছে। তো সে তো মূর্খ মানুষ, সে তার মুখের ভাষাটা ওইরকম করে বলছে, কোন শালায় মেরেছে, দেখে দে তো, চল তো একটু স্কুলে চল, স্কুল আবার কাছেই। স্কুলে নিয়ে যা, বলছে কোন শালায় মেরেছে দেখা। তো স্যারেরা তো হতভম্ব হয়ে গেছে, কি রে কি কয়, এই স্কুলের মধ্যে লাঠি হাতে করে সালাম আলাকায়, লুঙ্গি পরে আছে, হাতে পায়ে ময়লা। তো তার ভাই আবার দেখিয়ে দে, বলছে যে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে, ওই মেরেছে। তো এখন সে ওই স্যারকে যা বলছে, আমার ভাইকে মেরেছিস কেন, মানে তুই তো কারি করছে। স্যারেরা তো অবাক হয়ে গেছে যে কি তো বিশ্রী কাণ্ড। তো চুপচাপ আছে, স্যারে কথা বলছে না। তা বলছে এই তুই আমার ভাইকে মারছিস কেন বল। তো এখন স্যারে ভয়ে ভয়ে বলছে পড়া পারেনি তাই মারছি। যেই বলছে পড়া পারেনি তাই মারছি, সাথে সাথে সে মাটিতে তার হাতে যে লাঠি ছিল তা দিয়ে আঁকা বাঁকা করে একটা দাগ টেনেছে, দাগ টেনে বলছে এইটা কি বল। কেন, স্যারে বলছে এটা আবার কি, এটা কিছুই না। যেই বলছে কিছু না, কইসা স্যারকে কয়টা বাড়ি দিয়েছে, কয় শালা এইটাই পারো না, আমার ভাইকে মারো। এটা হচ্ছে গরুর মুত, মানে গরু যখন হাঁটে আর প্রসাব করে, তখন তো প্রসাবটা আঁকা বাঁকা হয়ে মাটিতে পড়ে। তো গরু হাঁটার সময় হাঁটতে হাঁটতে প্রসাব করলে যে ওই প্রসাবটা আঁকা বাঁকা হয়ে মাটিতে পড়ে, তো ঠিক ওইরকম আঁকা বাঁকা করে সে প্রসাবের দাগ টেনেছে। মানে লাঠি দিয়ে দাগ টেনে মাটিতে, যে বলছে এটি হচ্ছে গরুর প্রসাব, এটি পারো না, আমার ভাইকে মারো। তো মূর্খ মানুষের কাছে এইটি একটা পড়া। তো এইটা নিয়ে বিচার বসেছে, বিচারে প্রচন্ড হাসাহাসি। কি হয়েছে, কয় এই স্যারে তো কয়েসের পড়া পারে নাই। তো এই কয়েস তাহলে পড়া যায় না, ও আবার কি পড়া ধরলো স্যারকে। তো সেই গল্প বিচারে বলছে, কয়েস মাটিতে লাঠি আঁকা বাঁকা করে দাগ টেনে বলছে এটি কি, বলতে পারে নাই, তাই স্যারকে সে মারছে। তো পরে তার গলায় জুতার মালা দিয়ে ঘোরানো হয়েছিল। তো ঘটনা হলো, মূর্খ মানুষের অনেক সময় নিজেকে শিক্ষিত মানুষের চেয়ে অনেক কিছু মনে করে। লেখাপড়া জানে না, সে মাটিতে লাঠি দিয়ে দাগ টেনে বলে এটি গরুর মতো, এটি একটা পড়া আছে। তো নিজের যোগ্যতা বা ভালো কাজের স্বীকৃতি সে চায়, অপরের দোষ সে খুঁজে বেড়ায়, সমালোচনায় সে পটু, কিন্তু নিজের ত্রুটি সে চোখে দেখে না। অন্যকে হেয় করার একটা প্রবণতা কাজ করে, অযথা অন্যকে সে দোষারোপ করে, এটি তার স্বভাবের একটি অংশ। এরা কাপড় টাইট করে পরে না বন্ধুরা, ঢিলা করে কাপড় পরে, বানিয়ে বানিয়ে কথা বলে যাতে লোকে তাকে জ্ঞানী মনে করে। বিজ্ঞানী ম্যাকিয়ে ভেলি বলছে যে মানুষ জন্মগতভাবেই স্বার্থপর। সালফার হয়তো জন্মগতভাবে বা স্বার্থপরতা ছাড়তে পারেনি, তাই সে স্বার্থপর এখনো রয়ে গেছে। মানুষ জন্মগতভাবেই স্বার্থপর। তবে মানুষ বড় হওয়ার সাথে সাথে জ্ঞান বুদ্ধি, সমাজের পরিবেশের সাথে মিশিয়ে নিজেকে স্বার্থপরতার মধ্যে থেকে বের করে নিয়ে আসতে পারে। কিন্তু সালফার জন্মগতভাবেই স্বার্থপর, সে আর তার স্বার্থপরতা থেকে বেরিয়ে আসতে পারে না। এরা অনেক সময় 5 টাকার জন্য দর কষাকষি করে, কিন্তু আবার মন ভালো থাকলে 100 টাকা দিয়ে দেয়, রিক্সা লাগা যা, ভাঙতি নাই, যা লাগবে না যা। কিন্তু অনেক সময় ভাড়া কত, ভাড়া 15 টাকা, এই ভাড়া 10 টাকা, রিক্সাওয়ালা কিছু করেছে, দেখা যাচ্ছে রিক্সাওয়ালা ঝগড়া লাগিয়ে দিচ্ছে। কিন্তু মন ভালো থাকলে ভাড়া কত রে, ভাড়া 10 টাকা, 100 টাকা দিয়ে, ভাই স্যার আমার কাছে ভাড়া নেই, কয় যা যা যা, লাগবে না যা। আবার অনেক সময় সামান্যর জন্য ভীষণ ঝগড়া করে,
অনেক ক্ষেত্রে এর নীতিবোধ বা শৃঙ্খলা থাকে না, সামান্য কিছু পেলে খুশি হয়, আবার সামান্য তো তাদের মন খারাপ হয়। ব্যতিক্রমী লক্ষণ, কন্ট্রাডিক্ট লক্ষণ। এরা খুব খেয়ালি মানুষ, রাগারাগি চেঁচামেচির পর আবার অনুশোচনা করে, এত রাগা ঠিক হয়নি, ছেলেটাকে খামাখে বকলাম রে, বউটারে খামাখে গালাগালি করলাম। মুখ হাত পা না ধুই খাই। সালফারের রুগীরা নিজ শরীরের গন্ধের ব্যাপারে উদাসীন থাকে, শরীর তার গন্ধ কিন্তু সেই ব্যাপারে সে উদাসীন। বন্ধুরা, হাত পা না ধুয়ে খাওয়ার ব্যাপার আমার মনে পড়ছে, আমি তখন ছোট মানুষ, তখন মিঠুন চক্রবর্তী খুব ইয়াং নায়ক, আর আমি তখন ছোট মানুষ। তো তখন এলাকায় টিভি নাই, বাজারে টিভি, আমরা গেছি বাজারে টিভি দেখতে, হিন্দি সিনেমা, একটা হিরো ছবি বোধহয় সম্ভবত। তো নায়কের পাঠ করছে, বাবা মারা গেছে, তো সে বেহালা বাজিয়ে যা টাকা পয়সা অল্প পায় তা দিয়ে ওই সে আর তার মা চলে আর কি। তো বেহালা বাজিয়ে এসে হাতে পায়ে ধুলা লেগে আছে, তো আয়সা বলছে, মা বহুত ভুকা লাগিয়ে খানা পিলাও, খানা লাগাও। তো মা বলছে, বেটা হাত পা ধোएगा तो खाना खाएगा। তো মিঠুন চক্রবর্তী বলছে, নেহি মা, খানা খাएगा তো হাত পা ধোएगा। মা বলছে, মাকে বলছে ক্ষুধা লেগেছে ভাত দাও, তো মা বলছে হাত পা ধুয়ে এসো, আমি খাবার দিচ্ছি। তখন সে বলছে যে আমি খায়, খানা খায় হাত ধোবো না, এই হাত ধুয়ে খানা খাবো না, খানা খায় হাত পা দেবো, তাই বলছে খানা খায়গা তো হাত পা ধোएगा। তো বন্ধুরা আসি, আমিও ছোট তো খানিকটা এরকম ছিলাম। আমার দাদি কইতো স্কুল থেকে আসার পরে, পায়ে, আমাদের স্কুল ছিল 3-4 মাইল দূরে, পায়ে অনেক ধুলা লেগে থাকতো। আমার দাদি কইতো যে তাড়াতাড়ি পা হাত ধুয়ে এসে খাও। আমি শুধু ওই যে হাতের এটুকু দিয়ে খাই নিতাম, আমি কিন্তু স্যার সালফার না স্যার, আপনারা বিশ্বাস করেন। তো এটুকু দিয়ে খাইতাম, আমার দাদি কই তুই পা ধুয়ে এলেন, আমি বললাম, পা দিয়ে ভাত খাবো নাকি, হাত দিয়ে ভাত খাবো, হাত ধুইছি। মানে অত দূর থেকে এসে ক্ষুধা লেগে গেছে। সেই মনে করেন সকালবেলা যাইতাম 9টার দিকে, সেই 4টা 4:30 5টার দিকে আসতাম। তো সেই ছোটবেলার কথা মনে পড়ে স্যার। আসি ব্যাপারে, আসি বন্ধুরা, এবার ভীরু হল, এরা ভীরু হলেও কোনো নিয়ম কানুন মানে না, শাসন কার্য এরা শাসন মাসন এত গ্রাহ্য করে না। তার ধারণা সে কোনো ভুল করতেই পারে না, কোনো বিষয়ে সে জানুক বা না জানুক, তর্ক করে, ভীষণ তর্ক করে, মনে হয় যিনি কত জ্ঞানী মানুষ। এদের ধৈর্য খুব কম বন্ধুরা। এদের মধ্যে টেনশন বেশি কাজ করে, উদ্বিগ্নতা জন্ম নেয়। কারণ কি? কারণ হচ্ছে যখন চর্মরোগ উদ্বিগ্নতা জন্ম নেয়, এই জন্য সালফারের রোগীদের উদ্বিগ্নতা থাকতে দেখা যায়। গরম এবং বদ্ধ ঘর এদের একদম পছন্দ, অপছন্দ। ঘরের দরজা জানলা বন্ধ করলে, লিফটে উঠলে মনে হয় দম বন্ধ হয়ে মরে যাবে, এই জন্য এরা লিফটে উঠতে চায় না, ঘরের দরজা জানলা বন্ধ করতে চায় না, নখ চুল কাটতে চায় না, পোশাক শরীর পরিষ্কার করতে চায় না, স্নান করতে চায় না। এই হচ্ছে এদের মানসিক লক্ষণ। আসি বন্ধুরা, এইবার এতক্ষণ আমরা মানসিক লক্ষণ, বিশেষ লক্ষণগুলো শুনলাম, রোগ লক্ষণ শুনবো আমরা বন্ধুরা। তো রোগ লক্ষণের মধ্যে আছে এদের চর্ম বা ত্বক খুব শুষ্ক, এদের চর্মরোগে আঁশ উঠে, গায়ের চামড়া অস্বাস্থ্যকর, সামান্য আঘাত লাগলে বা কোনো জায়গায় একটু যদি কেটে বা ছিঁড়ে যায় তাহলে পেকে যায়, পুঁজ জন্মে, সহজে কেটে, মানে একটু জায়গা ছিঁড়ে কেটে গেলে সহজে পাকে, পুঁজ হয়। এদের চর্মরোগে বেশ চুলকানি থাকে, জ্বালা করে, চুলকালে জ্বালা বাড়ে, চুলকানি যুক্ত স্থানে যদি পানি লাগে তাহলে আরো জ্বালা বেড়ে যায়, চুলকানি বাড়ে, চুলকানোর পর অনেক সময় রক্ত বের হয়। তাহলে বন্ধুরা আমরা কি পেলাম? এর চর্মরোগে বেশ চুলকায়, চুলকানোর পরে রক্ত বের হয়, চুলকানোর পরে চুলকানোর জায়গায় পানি ঠেকলে, পানি লাগালে বেশ জ্বালা করে। সালফারি চুলকানি, চুলকাতে খুব মজা লাগে। ফুসকুড়ি যুক্ত, এদের এই উদ্ভিদগুলো হচ্ছে ফুসকুড়ি যুক্ত, এর মধ্যে পুঁজ থাকে, শরীরের ভাঁজে ভাঁজে চর্মরোগ হয়। বিশেষ করে এই যে কনুইর ভাঁজ, হাঁটুর ভাঁজ, বিভিন্ন ভাঁজ যেখানে আছে সেই জায়গায় এদের চর্মরোগ হয়। গোড়ালিতে হাজাকর ঘা হয়, অর্থাৎ হাজাকর বলতে এর এই উদ্ভিদ থেকে যে রসটা বের হয়, রসটা চচ্চড়ে হয়ে লেগে যায়, আঠা আঠা হয়ে লেগে যায় এবং সেখানে ক্ষতের সৃষ্টি করে, হালকা ক্ষতের, এটাকে বলছে হাজাকর। তো এদের রসালো এক ধরনের একজিমা থাকে, যে একজিমার মধ্যে বেশ রস বা পুষ থাকে আর কি। আক্রান্ত স্থানটা অনেক সময় ফুলে যায়, যে জায়গায় চর্মরোগ হয় সেই জায়গাটা ফুলে যায়। চুলকাতে এত মজা লাগে বন্ধুরা, চুলকানির ব্যাপারে একটা গল্প মনে পড়ছে। পাশাপাশি দুজন শুয়ে আছে, তো তার ভীষণ চুলকানি উঠেছে, তো তার ওই বন্ধু তারপর ঠ্যাং তুলে শুয়ে আছে, এই তার ঠ্যাংই চুলকাচ্ছে সমানে। তো তার বন্ধু ঠ্যাং চুলকাচ্ছে দেখে এই লোক রাগ হয়েছে, ওই তুই আমার ঠ্যাং চুলকাস কে? কয়, তাই তো বলি, আমি যে এতক্ষণ ধরে চুলকায় মজা লাগেনি, তোর ঠ্যাং চুলকাছিলাম। তো দেখা যাচ্ছে নিজের ঠ্যাং বান্ধে বন্ধু ঠ্যাং চুলকাচ্ছে। তখন বন্ধু যখন ধমক দিচ্ছে তখন কয়, তাই তো এতক্ষণ ধরে যে মজা লাগে না কেন, তোর ঠ্যাং চুলকাছিলাম। বিছানের গরমে কিন্তু এত চুলকানি বাড়ে বন্ধুরা, অনেকটা মাকসলের মতো, সমস্ত শরীরে পিঁপড়ে হাঁটার মতো অনুভূতি। বলবে ডাক্তার সাহেব আমার শরীরে মনে হয় যেন পিঁপড়ে হাঁটছে। গরমে, সন্ধ্যায়, বসন্তকালে, স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় শরীরে জ্বালা।
আর গরম কাতর হওয়ার কারণে উলের কাপড় এরা পরতেই পারে না। এরা উলের কাপড় একদম অপছন্দ করে। বিশেষ করে শীতকালেও এরা উলের কাপড় পরবে না, সুতি কাপড় পরবে। শিশুদের খুব ক্ষুধা, কিন্তু খাবার হজম হয় না। আর খাবার যেহেতু হজম হয় না, তাই তো শরীরে লাগে না, যে কারণে শরীরে এটা জীর্ণ শীর্ণ পাতলা হয়। শারীরিক পরিশ্রম না করার কারণে এদের হজম শক্তি খুব দুর্বল হয়। শিশুরা যেমন বেশ খায় তেমন হজম করতে পারে না। এদের পর্যায়ক্রমে হাঁপানি, সালফারের রোগীদের পর্যায়ক্রমে হাঁপানি, গাঁটে ব্যথা, চর্মরোগ, মানে কখনো চর্মরোগ ভালো হয় হাঁপানি দেখা দিচ্ছে, হাঁপানি ভালো হয় চর্মরোগ দেখা দিচ্ছে, গাঁটে ব্যথা হয় হাঁপানি, কিংবা গাঁটের ব্যথা ভালো হয় চর্মরোগ, মানে অল্টারনেট রোগ। প্রচুর ঠান্ডা লাগার প্রবণতা এদের মধ্যে কাজ করে। এরা খুব ভীষণ সর্দি প্রবণ। বন্ধুরা আসি, সালফারের ঘুম কেমন? গতদিন বোধহয় আপনাদের মধ্যে থেকে কেউ প্রশ্ন করেছিলেন। গতদিন আপনাদের কথা শুনতে পাচ্ছিলাম না, ভীষণ ডিস্টার্ব করছিল, কেটে কেটে যাচ্ছিল, মানে ভীষণ বিরক্তিকর একটা অবস্থা। তো বোধহয় হাবিব স্যার আমাকে আজকে বলছিল টেলিফোনে যে লাইকোপোডিয়াম আর নাক্সের বোধহয় তফাৎ জানতে চেয়েছিলেন। বন্ধুরা, লাইকোপোডিয়াম খুব পরিষ্কার পরিচ্ছন্ন, নাক্সও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। নাক্স খুব বেশি শীত কাতর, লাইকোপোডিয়াম গরম কাতর, কখনো কখনো লাইকোপোডিয়াম শীত কাতর। লাইকোপোডিয়ামের রোগীরা মাতাব্বরি পছন্দ করে বা করে, তবে তার চেয়ে বয়স কম যারা তাদের উপর মাতব্বরি করে, তার চেয়ে যারা দুর্বল তাদের উপর মাতাব্বরি করে। আর নাক্স তার চেয়ে সবল কিংবা বেশি বয়স্ক লোকদের উপরও মাতাব্বরি করতে সে ছাড়ে না। লাইকোপোডিয়াম হচ্ছে ভীতু টাইপের, আর নাক্সভ্যাম হচ্ছে ভীষণ সাহসী, পিছপা হতে জানে না। আর লাইকোপোডিয়াম ভীষণ কৃপণ, সেই তুলনায় সেই নাক্সভ্যাম সেই রকম কৃপণ না। তবে লাইক হচ্ছে নাক্সভ্যাম মোর দেন টিপটপ থাকতে পছন্দ করে। আসি বন্ধুরা, সালফারের ঘুম কেমন? আপনারা বোধহয় গতদিন প্রশ্ন করছিলেন। আরো একটা প্রশ্ন ছিল যে সালফারের ঘুম আর নাক্সের ঘুমের মধ্যে তফাৎ কি? আসলে কি, যখন আলোচনায় আসি, কিংবা আমার নিজের একটা বৈশিষ্ট্য, ক্রনিক বিষয়গুলো আমরা বেশি মাথায় রাখি, একই বিষয়গুলো খুব একটা মাথায় থাকে না, মনে থাকে না। তো দেখা যাচ্ছে যে এই ওষুধের পায়খানার রং, ওই ওষুধের সর্দি, এগুলো খুব একটা মনে থাকে। ক্রনিক ট্রিটমেন্ট করতে করতে এই একই বিষয়গুলো অনেক সময় মাথা থাকে না, ভুলে যায়। আর জটিল প্রশ্ন করলে এরপরে থেকে হাবিব স্যারকে করবেন। সালফারের ঘুমটা আমি একটু আপনাদের বলি। এদের ঘুম খুবই হালকা, সালফারের ঘুম একদম হালকা। সামান্য শব্দ হলে আর ঘুম ভেঙে গেল। ঘুম থেকে তারা বারবার জেগে উঠে। ঘুমের মধ্যে শরীর খালি মুচড়াতে থাকে, এরুম এরুম করে মুচড়াতে থাকে, অনেকটা নার্স মস্তেটা রোগীর মতন খালি মুচড়ায়। আবার ঘুমের মধ্যে কথাও বলে। শিশুরা যতক্ষণ মাথায় বাতাস পায় ততক্ষণ খুব ঘুমাচ্ছে, যেই বাতাস বন্ধ করে দেবেন ঘুম ভেঙে যাবে। সন্ধ্যা থেকে রাত 2টা পর্যন্ত এদের ভালো ঘুম হয়, তারপর ভোর 5টার দিকে ঘুম ভেঙে গেলে আর ঘুম আসতে চায় না। আর কারো কারো দিনে ঘুম ঘুম ভাব হয় বা ঘুম হয়, কারো আবার রাতে ঘুম ঘুম ভাব হয় কিন্তু রাতে ভালো ঘুম হয় না, এরকমটাও আছে। তবে অনেকেরই ওই যে বললাম সন্ধ্যা রাত থেকে ভোর রাত পর্যন্ত, মানে রাত 2টা 3টা পর্যন্ত ভালো ঘুম হয়। সারা রাত, আর ওই যে বললাম কারো কারো সারা রাত জেগে থাকে, ঘুম হয় না। দম বন্ধ হয়ে যাওয়ার ঘরের দরজা জানলা বন্ধ করে তারা ঘুমায় না। এই দম বন্ধ হওয়ার ভয়ে দরজা জানলা খুলে ঘুমাতে চায়। আর চুলকানির জন্য এদের অনেক সময় ঘুম হয় না। এই গেল সালফারের ঘুম। আসি বন্ধুরা, নাক্স ঘুমের ঘুমটা কেমন একটু দেখি। আহারের পর বা দিনের বেলা বা সন্ধ্যার দিকে একটু ঘুম ঘুম ভাব হয়, অথচ রাতে ঘুম হয় না। কারো কারো সন্ধ্যার সময় খুব ঘুম পায়, জেগে থাকতে পারে না, সন্ধ্যা হলে একবারে বেতাল ঘুমাইছে পড়ে। সন্ধ্যায় ঘুমিয়ে রাত 2-3টা পর্যন্ত একবারে একটানা ঘুম, ভালো ঘুম হয়। তারপরে ঘুম ভেঙে গেলে আবার 2-3 ঘন্টা ঘুম আসে না, নানান চিন্তা। এরপরে সকালের দিকে যে ঘুমটা আসে, অনেক বেলা পর্যন্ত ঘুমায়, তখন আর বিছানা ছাড়তে চায় না। আর এদের মাদক দ্রব্য, কফি সেবনের কারণে কিংবা মানসিক পরিশ্রম করার কারণে, অথবা পেটে বায়ু গ্যাস সঞ্চয় হয়, অথবা পায়খানা কষার কারণে এদের অনিদ্রা হয়। তবে নাক্সভ্যামের একটা গুণ আছে, এরা ঘুম না হলে যেমন দুর্বল হয়ে পড়ে, যদি একটু সামান্য ঘুম হয় বলবে ডাক্তারবাবু আমি যদি অল্প একটু ঘুমাইতে পারি তবে যেন আমার স্বস্তি এসে যায়। এই হচ্ছে নাক্সভ্যামের সাথে সালফারের ঘুমের একটা তফাৎ বন্ধুরা। গতদিন আমার মাউসটা কোনোভাবে কাজ করছিল না, খুব ঝামেলা করছিল। আমি আসি বন্ধুরা, এই গেল হলো রোগ লক্ষণ নিয়ে আমরা আলোচনা করলাম। ফিজিক্যাল জেনারেল কি? ফিজিক্যাল জেনারেলের মধ্যে আছে জ্বালার স্থানটা সর্বদাই, শরীরের যে অংশটা জ্বালা করে, মনে করেন পায়ের তালা জ্বালা করছে, পা জ্বালা করছে,
মাথা জ্বালা করছে, সেই জায়গাটা ঠান্ডা পানি বা ঠান্ডা বাতাস দিলে তারা একটু আরাম পায়। এই জন্য ঠান্ডা পানিতে ধুতে চায়, ঠান্ডা বাতাস চায়। শিশুরা বিছানা ছেড়ে মেঝেতে শয় ঠান্ডার জন্য, মেঝেটা একটু ঠান্ডা থাকে। খানিক আগে বলছিলাম বন্ধুরা, সালফারের সমস্ত ছিদ্রপথ লাল টকটকে। এই যে নাকের এইটা, কানের এই ভিতরটা, মলদার, জনিদার, চোখের কোনা, ঠোঁট, সমস্ত বাহিরের ছিদ্রপথগুলো লাল টকটকে হয়। এদের মাথা খুব গরম। সালফারের জ্বরের অবস্থায় হাত পা ঠান্ডা থাকে। ক্ষুধা খুব বেশি, বিশেষ করে দুপুর 11টা বাজলে ক্ষুধা সহ্য হয় না। বেশিক্ষণ এরা দাঁড়িয়ে থাকতে পারে না, যেটা খানিক আগে বলছিলাম বন্ধুরা। শিশুরা একটু জীর্ণ শীর্ণ টাইপের হয়, তবে এরা খাবারের চেয়ে পানি বেশি পান করে। গ্রীষ্মকালে এরা গোসল করলেও শীতকালে গোসল করতে খুব আলসি। অনেকে গ্রীষ্মকালেও মাঝে মাঝে গ্যাপ মারে, এদেরকে ধরে ধরে গোসল করা যায় ছোট বাচ্চাদের। ভেজা আবহাওয়া, ঠান্ডা আবহাওয়া যদি হয় তাহলে সেই সময় তাদের রোগ বাড়ে। লিভার কিংবা পাকস্থলীর রোগগ্রস্ত যারা মানুষ, তাদের মাংসে অনিচ্ছা, কিন্তু অন্যদের মাংসে কিন্তু ভীষণ ইচ্ছা। এটি সেকেন্ড গ্রেডের লক্ষণ। অতিরিক্ত ঝাল বা মশলাযুক্ত খাবার এরা খুব পছন্দ, কিন্তু অনেক সময় এটি সহ্য হয় না। দুধ একটু বেশি খেলে তাদের সহ্য হয় না। বিশেষ করে রোদ, দুধ, চর্বি, এই গরম জিনিসগুলো তাদের, মানে কোনটা পেটের জন্য গরম, কোনটা শরীরের জন্য গরম। যেমন দুধ পেটের জন্য গরম, চর্বি পেটের জন্য গরম, আর শরীরের জন্য গরম হচ্ছে রোদ। এই তিনটা গরম তাদের অসহ্য বন্ধুরা। আসি বন্ধুরা, অভিজ্ঞান কিছু শেয়ার করি। মনীষীদের কিছু অভিজ্ঞান আছে। জিহ্বার ডগা লাল টকটকে যাদের হয়, তারা একটু কর্তৃত্ব পরায়ণ হয়, মাতাব্বর টাইপের। সালফারের জিহ্বার ডগা লাল টকটকে, তাই তারা মাতাব্বর। আসি বন্ধুরা, ওষুধ প্রয়োগের উপযুক্ত লক্ষণ যদি আপনারা কখনো না পান তখন সালফারের কথাটা আপনারা ভাববেন। এক দাগ সালফার দিয়ে তারপরে আপনারা একটা সিচুয়েশন সৃষ্টি করে পরে নির্বাচিত ওষুধে যাবেন। বন্ধুরা, নির্বাচিত ওষুধ দিয়েও যদি দেখেন যে কোনো রোগীর রোগ আরোগ্য হচ্ছে না, আরোগ্যের পথে যাচ্ছে, খানিকটা কমছে, রোগ ভালো হচ্ছে, আবার পুনরায় সে লক্ষণ ফিরে চলে আসছে, তখন ভাববেন যে একে সালফার দেওয়া উচিত। এই অদ্ভুত লক্ষণের উপর ভিত্তি করে সালফার প্রয়োগ করলে কিন্তু দারুণ রেজাল্ট পাওয়া যায় বন্ধুরা। চর্মপীড়া চাপা দেওয়ার পরে সময় মতো সালফার যদি প্রয়োগ করা না হয়, মনে করেন কেউ ভুল করে চর্মপীড়ায় মলম টলম গাছগাছরা এটা ওটা দিয়ে চাপা দিয়ে দিয়েছে, যথাসময়ে যদি সালফার প্রয়োগ করা না হয় তাহলে এই মানুষ ইস্টাবলিশড হয়ে যায়, প্রতিষ্ঠিত হয়ে যায়। আসি বন্ধুরা, সালফারের চর্মপীড়া চাপা পড়ার কারণে বেশি অপরিচ্ছন্ন ও শীতকাতর হয়ে পড়লে তখন আর গোসল করতে চায় না। তাহলে সালফারের চর্মরোগ চাপা পড়লে কি হয়? এরা অপরিচ্ছন্নতা এদের মধ্যে দেখা দেয়, শীতকাতর হয়ে পড়ে, তখন তারা আর গোসল করতে চায় না। শরীরে সোরাদোষ প্রতিষ্ঠিত হয়, বারবার অসুস্থ হওয়ার প্রবণতা দেখা দেয় যদি চর্মরোগ চাপা পড়ে। সালফারের চর্মরোগ চাপা পড়লে কি হয়? আরো একবার খেয়াল করেন, এদের মধ্যে অপরিষ্কার অপরিচ্ছন্নতা ভাব দেখা দেয়, শীতকাতর হয়ে পড়ে, গোসল করতে চায় না এবং বারবার অসুস্থ হওয়ার প্রবণতা দেখা দেয়। এই গেল সালফারের চর্মরোগ চাপা পড়ার সাইড ইফেক্ট। কিন্তু যদি সরিনামের চর্মরোগ চাপা পড়ে তাহলে কি হবে? এদের মন বিষণ্ণ হয়ে যাবে, এরা আনন্দহীন হয়ে পড়বে। সামান্য ঠান্ডাতে এদের টনসিল বারবার ফুলবে, ব্যথা করবে। কিন্তু যদি সিফিলি নামের চর্মরোগ চাপা পড়ে তাহলে কি হবে? তাহলে বন্ধুরা, সিফিলি নামের সামান্য চর্মরোগ যদি সামান্য চাপা পড়ে তাহলে এরা কমপ্লিটলি যক্ষায় আক্রান্ত হবে। কিন্তু যদি ব্যারাইটা কার্ভের চর্মরোগ চাপা পড়ে তাহলে কি হবে বন্ধুরা? এদের বুদ্ধি কমে যাবে, এরা একটু মাথা মোটা টাইপের হয়ে যাবে, বুদ্ধি কমে বোকা বোকা হয়ে যাবে। কিন্তু যদি এমন হয় জিঙ্কামেটের চর্মরোগ চাপা পড়ে গেছে তাহলে কি হবে? সেই ক্ষেত্রে খিঁচুনি দেখা দিবে। কখনো কখনো কোনো বাচ্চার ট্রিটমেন্টের জন্য এসছে, কোনো মানুষের ট্রিটমেন্টের জন্য এসছে, খিঁচুনি রোগ দেখা দিয়েছে, আপনি হিস্ট্রিতে পেলেন তার চর্মরোগ চাপা পড়েছে ভুল ট্রিটমেন্টের কারণে, তাই খিঁচুনি। তাহলে জিঙ্কামেটকে মনে রাখবেন বন্ধুরা। আসি বন্ধুরা, সোরা বারবার একই রকম রোগ লক্ষণ নিয়ে আক্রমণ করে, কিন্তু টিউবারকুলার প্রবণতা কি করে? বারবার ভিন্ন ভিন্ন রূপে নিজ লক্ষণ প্রকাশ করে, একই রকম নয়। কিন্তু সোরা বারবার একই রকম লক্ষণ নিয়ে রোগ লক্ষণ প্রকাশ করে, আক্রমণ করে। কিন্তু যদি এমন হয় বন্ধুরা সিফিলিটিক টেন্ডেন্সির প্রবণতা মন এবং স্নায়ুকে বিশৃঙ্খল করে দেয়, শরীরকে দুর্বল করে দেয়, অনেক সময় বিকল করে দেয়, অচল করে দেয়।
সোরার মানুষদের স্বাস্থ্য যদি চিকন হয়, জীর্ণ শীর্ণ আমার মতো, তাহলে এরা কিন্তু অস্থির এবং চঞ্চল প্রকৃতির হয়। যারা একটু দুষ্ট বন্ধু লাইভে আছে তারা কি ভাবছে জানেন, যে তাহলে আমি কি চঞ্চল, তাই দোষ কি? হাবিব স্যার মুচকি মুচকি হাসে। তো ঠিক আছে, সোরার মানুষেরা যদি স্বাস্থ্য জীর্ণ শীর্ণ হয় তবে চঞ্চল এবং অস্থির প্রকৃতির হয়, কিন্তু সোরা এককভাবে কখনোই শরীরের কোনো আকারগত পরিবর্তন বা বিশেষ ক্ষতি করতে পারে না, ওই ধরনের আকারগত পরিবর্তন করতে পারে না। যদি কখনো দেখেন কোন রোগীর কোনো যন্ত্রগত পরিবর্তন দেখা দিচ্ছে, তখন বুঝতে হবে সেখানে শুধু সোরা একাই নয়, তার সাথে সাইকোসিস কিংবা সিফিলিস, কিংবা তারা দুই ভাই মিলিয়া তিন ভাই হয়েছে, এরপরেই আপনার যান্ত্রিক কোনো গোলযোগ বা ত্রুটি সৃষ্টি করছে। সাইকোসিস ও সিফিলিস দুটো সোরার সাথে মিশে শরীরে অবস্থান করছে, নতুবা এরকম যন্ত্রগত পরিবর্তন হতো না। বন্ধুরা মনে করুন, আমি বোধহয় একদিন এই গল্পটি বলেছি, আজকে আর বলবো না। শহরে তিন বন্ধু বেড়াতে এসেছিল, সেই মায়া জমির গল্প বোধহয় একদিন করেছিলাম। আজকে যারা নতুন লাইভে তাদের জন্য হয়তো উপকার হতো, কিন্তু যারা একবার শুনেছে তারা বোধহয় বিরক্ত হবে। হাফিজ স্যার সেই মায়াজম শেখানোর গল্পটা বলবো নাকি? স্যার সংক্ষেপে মায়াজম স্যার। চেনানোর জন্য তরুণ বন্ধুদের এই গল্পটি বলবো। মনে জি স্যার, করুন তিন সংক্ষেপে স্যার। বন্ধু শহরে বেড়াতে এসছে গ্রামের থেকে। শহর কোনো সময় দেখে নাই, তো শহরে এসে দেখছে বাবা 40 তলা বিল্ডিং, ঢাকা শহরে। খুব অবাক হয়ে তাকাচ্ছে তিন বন্ধু, আহারে কি বিল্ডিং! একজন বলছে আহা কি সুন্দর বিল্ডিং, এত মজবুত এত সুন্দর। এই যে সে একজন মন্তব্য করলো আহা কি সুন্দর কি মজবুত, এই মানুষটির এই কথাটাই প্রমাণ করছে ওর মধ্যে সোরা বিরাজ করছে, সোরার মেন্টালিটি তার মধ্যে, তাই সে বলছে আহা কি সুন্দর কি মজবুত। অর্থাৎ সৌন্দর্য আর মজবুতের ভাবনা যার মধ্যে, সে সোরা। আর একজন বলছে কি ভয়ঙ্কর রে ভাই, এত বড় বিল্ডিং যদি ভেঙে পড়ে যায় তাহলে তো সব চ্যাপ্টা হয়ে যাবে, আশেপাশের লোক মরে যাবে। এই যে ডেঞ্জারাস ভাবনা যার মধ্যে, সেই হচ্ছে সিফলিটিক টেন্ডেন্সির মানুষ। অন্যজন বলছে এত বড় বিল্ডিং করলো, শালার বেটা টাকা পাইলো কইরে, আমার মনে হয় 2 নম্বরই টাকা, এই সাহেদের মতন মারা টাকাই হবে। এই যে তার মনের মধ্যে সন্দেহ, যে অবৈধ টাকা, এই যে সন্দেহ প্রবণতা, এটি হচ্ছে সাইকোটিক। তাহলে একটা গল্প, তিনজন বন্ধু বেড়াইতেছে, বিল্ডিং দেখছে, তিনটা মন্তব্য করছে, তিনটা মন্তব্যকে আপনি মায়াজমে রূপান্তর করেন। এটি মায়াজম বোঝার জন্য সুন্দর একটি উদাহরণ বন্ধুরা আপনাদের জন্য। যারা বেশ পণ্ডিত মানুষ, তারা হয়তো আমার চেয়ে সুন্দর করে এই গল্পটি সাজাতে পারতেন। যদি রবীন বর্মন স্যার হতেন, অমরনাথ চক্রবর্তী স্যার হতেন, মহাসনুজ্জামান স্যার হতেন, রুহুল আমিন স্যার হতেন, জাহাঙ্গীর স্যার হতেন, আমাদের শাহজাহান স্যার হতেন, আমাদের হাবিব স্যার হতেন, আমাদের রাতুল মোহাম্মদ সদর স্যার হতেন, মহিবুর রহমান স্যার হতেন, তাহলে হয়তো আরো সুন্দর করে এই গল্পটা সাজাতে পারতেন। বন্ধুরা আসি, একটা শিশু ঠিক জন্ম থেকে 35 বছর পর্যন্ত সোরা ক্যারি করে। এটি তার এই বয়সকাল পর্যন্ত সোরার প্রাধান্য বেশি থাকে মানুষের। এরপরে জীবনের যে বয়সে সংগ্রাম করার ক্ষমতা আর থাকে না, সরি, জীবনে যে বয়স পর্যন্ত সংগ্রাম করার মনোভাব বা ক্ষমতা থাকে সেই পর্যন্ত সোরা। কিন্তু যখন মোকাবিলা করার ক্ষমতা হারিয়ে যায়, আপোষ করে চলার মনোভাব এসে যায়, অথবা দু নম্বরই চিন্তা ভাবনা মাথায় চলে আসে, শালা ওই চেয়ারম্যানকে পাশ করতে দেবো না, যেমনি হোক ভোট ডাকাতি, ভোট চুরি, কৌশল, তার ওই নেতাকে কিনে ফেলবো, 2 নম্বরই। এই যে আপোষ করে ভাই তুমি দাঁড়িয়ে উঠে যাও, স্যারেন্ডার করো, আমি তোমার 2 লাখ দিই। এই যে আপোষ করে চলার যে ভাবনা মাথার মধ্যে চলে আসে, অথবা 2 নম্বরই, সেটাকে আমরা সাইকোসিস অবস্থা বলতে পারি। সুস্থ প্রতিযোগিতা বাদ দিয়ে নীতিহীন ভাবে জিতার বা টিকে থাকার যে প্রবণতা, সেটি হচ্ছে সাইকোসিস। বন্ধুরা, সালফারের গল্প আমরা অনেকক্ষণ ধরে শুনছি। সালফারের একটা রুগী চিত্র আমি বলতে চাই। আমার জীবনে একটি অদ্ভুত টাইপের অসাধারণ একটি রুগী চিত্র। আমি তখন তরুণ চিকিৎসক একেবারেই। তো রোগীর বয়স 19, নতুন বিয়ে হয়ে বিয়ে হয়েছে অল্প দিন। এর সমস্যাটা হচ্ছে কি, যে প্রতি শনিবার রাত্রে বিছানায় প্রস্রাব করে, বাকি 6 দিন সে ভালো থাকে। প্রস্রাবে খুব দুর্গন্ধ, এছাড়া ডান পায়ের গোড়ালিতে পুরাতন একটা একজিমা আছে, তাতে ভীষণ গন্ধযুক্ত পুঁজ হয়, রস ধরে, খুব চুলকায়। ওই স্থানে পানি লাগলে জ্বালা করে, চুলকাতে খুব মজা লাগে, চুলকানোর পরে রক্ত বের হয়।
মাত্র কিছুদিন আগে বিয়ে হয়েছে, রোগের কথা জানাজানি হলে সংসার ভেঙে যাওয়ার ভয়ে শ্বশুর বাড়ি যেতে পারে না। রোগীর মায়ের অনুরোধ, যে কোনো ভাবেই হোক তার এই রোগ সারাতে হবে। কারণ উম, মেয়ে বিছানায় প্রস্রাব করে এর বাড়ির লোকজনের বউ রাখবে? রাখবে না। বন্ধুরা খেয়াল করবেন, এই রোগিনী কিন্তু প্রতি শনিবার রাত্রে প্রস্রাব করে, অন্যদিন নয়। বিষয়টা কিন্তু ক্রিটিক্যাল এবং বেশ মজার। আমরা জানি যে প্রতি শনিবার বিছানায় প্রস্রাবের কোনো ওষুধ নাই, তবে একটা লক্ষণ আমার দৃষ্টি আকর্ষণ করলো, সেটি কি? সালফারের রোগীরা 7 দিন পর পর সালফারের রোগ কিন্তু ফিরে আসে। 7 দিন পর পর তার যে কোনো রোগ দেখা দেয়। আজকে দেখা দেবে 6 দিন ভালো হয়ে গেছে, আবার 7 দিন পরে ফিরে আসবে, এরকম। তাহলে শনিবার যদি হয় 7 দিন পর পর হচ্ছে। ক্লিয়ার? এইভাবে মাথা খাটালে আমরা শনিবারে বিছানায় পেশাব করে মাথা কাটি, খুঁজে পাবেন না, তখন মনে করবেন জিনে ধরেছে, ভূতে ধরেছে, নিমের পাতা দিয়ে বেড়াবেন, কবিরাজের কাছে নিবেন না, দরকার নাই। খেয়াল করতে হবে বন্ধুরা, হোমিওপ্যাথি করতে গেলে একটু ব্রেন খাটাতে হবে সবসময়, উপস্থিত বুদ্ধি। যে শনিবারে বিছানায় প্রস্রাব করে তার মানে ভূতে ধরে নাই। শনিবার মানেই 7 দিন পর পর, তাহলে 7 দিন পর পর সালফারের রোগ ফিরে আসে। এটিকে আপনি একটা রোগ ধরে নেন, 7 দিন পর পর ফিরে আসছে সেটি ধরে নেন। তার মানে তাহলে প্রতিটা শনিবার হয়ে গেল। মনে হলো আমার যে হিসাবটা মিলছে, লক্ষ্য করলাম রোগী লম্বা আছে, ফর্সা আছে, সুন্দর আছে, চিকন স্বাস্থ্য, শরীরের তুলনায় পেটটা একটু বড় আছে, ঠোঁটটা লাল টকটকে। শরীর সুন্দর হলেও তার মন যে পরিষ্কার নাই, সেটি তার মার কাছ থেকে পাওয়া গেল। আসি বন্ধুরা, কলকুজো টাইপের মানুষ, প্রচুর কথা বলছে, লজ্জা নেই, খোলামেলা কথাবার্তা, চঞ্চল এবং কৌতূহলী টাইপের, গরমে খুব বিরক্ত হলেও শীতকালে নাকি তার 2-3 দিন পর পর স্নান করে। রোগীর মা অকপটে স্বীকার করলো সে প্রচুর মিথ্যা কথা বলে, খুব অহংকারী, সব ব্যাপারে নিজের জেদ বহাল রাখে। যেগুলো সালফার এখানে আগে বলছিলাম তা তো পেয়ে যাচ্ছি আমরা এখানে। যে কোনো কাজের ব্যাপারে বাড়ির সবাইকে হুকুম করে নিজে কাজ করতে চায় না, ফলে বাড়ির সবাই তার উপর ভীষণ বিরক্ত। সবার উপরে সে মাতবরি করে, সবার সাথে তর্ক করে। দেখলাম জিহ্বার ডগাটা লাল টকটকে, বদ অভ্যাসের মধ্যে খাওয়ার পরে তার মায়ের শাড়ির আঁচলে হাত মুছে ফেলায়, ওই যে নোংরামি। আবার দেখা যায় যে দুধ খেলে তার নাকি সহ্য হয় না। মাঝে মাঝে বগলের ঘাম ময়লা নিয়ে এভাবে বগলের ঘামটা নিয়ে বদ অভ্যাস আছে। খুব ক্ষুধা, তবে দুপুরে রান্না হওয়ার পূর্বে খাবারের জন্য অস্থির হয়ে যায়। মা বলছে আমার রান্না করতে করতে 12টা বাজে, যে 1টা বাজে, ও 11টা থেকে বিরক্ত শুরু করে। খাদ্য কম খায় কিন্তু পানি যথেষ্ট খায়। শনিবার ছাড়া অন্য দিন তার প্রস্রাব করে না, বিধায় বাড়ির সবাই জিনের আসর মনে করে কবিরাজি ঝাড়ফুঁক চলছে, তাতে কোনো ফল নাই। অ্যালোপ্যাথি চিকিৎসা করেছে, তাতেও ফল নাই, অবশেষে হোমিওপ্যাথি। সবকিছু বিবেচনা করে আমার মনে হলো যে তাকে সালফার দেওয়া উচিত। সালফার কয়েকটা দাগ, প্রথম দাগেই তার বিছানায় প্রস্রাব বন্ধ। এরপরে কয়েক দাগ খাওয়ার পরেই তার চর্মরোগ চিরতরে শেষ। বন্ধুরা, একটা জিনিস খেয়াল করতে হবে যে এরা মানে সালফারকে একজন মনীষী বলছে যে ভীষণ ভীষণ মিথ্যাবাদী। কেউ যদি শ্রেষ্ঠ মিথ্যাবাদী হয়, তাহলে যে 2-1টা ওষুধ, তার মধ্যে সালফার বলছে। তার যদি পোশাক আশাক, উম, শরীর খানা নোংরা দেখেন, আর মিথ্যা কথার মানে ফুলঝুড়ি দেখেন, খালি জিজ্ঞাসা করবেন সে গরম কাতর কিনা, কিংবা গোসলে একটু আলসি আছে কিনা। আর বেশি কিছু না খুঁজে তার মিথ্যা কথার উপর ডিপেন্ড করে সালফার দেয়া যায়, যদি খালি বাকি ওই 2-3 খান লক্ষণ পান, যে গোসলে অনীহা আর গরম কাতর। বড় বড় পণ্ডিতরা কিন্তু এরকম ভাবে অনেক সময় 1-2 কথার উপর ওষুধ নির্বাচন করেছে, তো সেটি তাদের পাণ্ডিত্য। বন্ধুরা আসি, আপনি সালফার ব্যবহার করলে কিছু সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে। কিরকম? যক্ষা, ক্যান্সার কিংবা ডায়াবেটিস রোগীর যখন একেবারে শেষ অবস্থা, দয়া করে সালফারের উচ্চ শক্তি দিবেন না, তাতে রোগীর মৃত্যু ত্বরান্বিত হবে, অর্থাৎ এটি মৃত্যুর কারণ হতে পারে। আবারও খেয়াল করেন, যক্ষা, ক্যান্সার এবং ডায়াবেটিসের একেবারে শেষ স্টেজে যখন এসে যায় রোগী, দয়া করে সালফারের হাই পাওয়ার দিবেন না, তাতে রোগীর মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে। ফলে ওই অবস্থায় মধ্যম শক্তি প্রয়োগ করা উচিত বা উত্তম। ক্যালকেরিয়া কার্ভের পরে সালফার ব্যবহার করলে ক্ষতি হয়, তবে সালফারের পরে আপনি ক্যালকেরিয়া ব্যবহার করতে পারেন। ধাতুগত সিফিলিসে সালফার সতর্কভাবে ব্যবহার করতে হবে। যদি কোনো পেশেন্টের ধাতুগতভাবে সিফিলিটিক টেন্ডেন্সি পান, সালফার যথেষ্ট সতর্কভাবে ব্যবহার করবেন, না হলে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। মাসিক অবস্থায় সালফার কিংবা অ্যান্টিসরিক ওষুধ প্রয়োগ করা অনুচিত, ঠিক নয়। বিশেষ করে মাসিক শুরুর 4 দিন পর অন্তত আপনি ব্যবহার করবেন। এই 4 দিন আপনি অ্যান্টিসরিক বা সালফার ব্যবহার না করলেই ভালো, করা উচিত নয়। বন্ধুরা, যে মা পেটে বাচ্চা ধারণ করেছে, অর্থাৎ গর্ভাবস্থায় আছেন, এই গর্ভাবস্থায় মায়াজম সংশোধনের জন্য আমাদের মহামনীষী ডাক্তার হ্যানিম্যান স্যার
একটা দারুণ নির্দেশনা দিয়েছেন যে গর্ভাবস্থায় মায়েরা খুব বেশি সেনসিটিভ থাকে, অনুভূতি প্রবণ হয়ে পড়ে, সেটি বাচ্চার উপর একটু প্রভাব পড়ে। গর্ভবতী মায়ের ৩য় মাসে যদি উচ্চ শক্তির সালফার সেবন করানো যায়, মাকে খাইয়ে দেওয়া যায়, তাহলে গর্ভে থাকতেই, এই শিশুটি গর্ভে থাকতেই বাপের কিংবা মায়ের কুলের যে সোরাদোষের প্রাধান্য সেটি অনেকটাই মুক্ত হয়ে জন্ম লাভ করে। এতটুকু আমরা বই পুস্তকে পাই। আমি অন্য একজন মনীষীর বই পেয়েছিলাম বন্ধুরা, যে ৩য় মাসে সালফার, ৫ম মাসে একটা অ্যান্টিসাইকোটিক ওষুধ মেডোরিনাম উচ্চ শক্তি, আর ৭ম মাসে অ্যান্টিসিফিলিটিক। আমি বিশেষ করে এই জায়গাটায় সিফিলিনামের কথা বলবো। যদি আমরা কোনো গর্ভবতী মাকে ৩ মাসের বেলায় সালফার উচ্চ শক্তি, ৫ম মাসে অ্যান্টিসাইকোটিক উচ্চ শক্তি, আর ৭ম মাসে অ্যান্টিসিফিলিটিক উচ্চ শক্তি অর্থাৎ সিফিলিনাম, তাহলে সালফার, মেডোরিনাম, সিফিলিনাম একটা একটা করে ৩টা দাগ খাইয়ে দিয়ে গর্ভে থাকতে বাচ্চা বাপের কিংবা মায়ের কুলের এই যে সোরা মানে সিফিলিস, সাইকোসিস, ৩টা দোষ প্রায় প্রায় মুক্ত হয়ে পৃথিবীতে জন্ম লাভ করে, সুন্দর সুস্থ বাচ্চা জন্ম লাভ করে। আমি আমার জীবনে বহু পেশেন্টকে আমি পরীক্ষা করেছি এবং ডেলিভারির সময় তেমন কোনো সমস্যা হয় না, ক্লিনিকে নেওয়া লাগে না, বাচ্চাগুলো বেশ সুন্দর হয় আল্লাহর ইচ্ছা। আমি বহুদিন যাবত এটি পরীক্ষা করে দেখেছি। আমি এই জায়গাটায় ভালো ফলও পাই। আপনার তরুণ বন্ধু যারা, আপনারা পরীক্ষা করে দেখতে পারেন। এই যে বাচ্চা জন্মের পরে কিন্তু বাপ মার কোলের থেকে যে দোষ, এগুলো অনেক সময় সংশোধন করা যায় না। আর বাপ মার কোলে জটিল জটিল প্রবলেম থাকলে বাচ্চা গর্ভে থাকতে সেটি বহন করে এবং পরে পরবর্তীতে পৃথিবীতে আসলে নানান ধরনের রোগ বালাই ভোগে। কোনো বাচ্চাকে যদি আপনি গর্ভে থাকতে ৩টা ওষুধ খাওয়াতে পারেন, তাহলে বাচ্চা অন্তত জগতে আসার পরে অনেকটাই ভালো থাকবে নানান জটিলতা কুটিলতা থেকে। বন্ধুরা আসি, সালফারের বৃদ্ধি কিসে? দাঁড়িয়ে থাকলে রোগ বাড়ে, চাপা পড়া চিকিৎসা করলে রোগ বাড়ে, গরম হাওয়াতে বাড়ে, বিছানার গরম পরিশ্রমে, উলের কাপড় পরলে, আবহাওয়ার পরিবর্তনে, স্নানে, দুধে, কথা বললে, বদ্ধ ঘরে, বেলা 11টায়, পূর্ণিমায় মিষ্টি খেলে বাড়ে। আর রোগ কমে কিসে? চলাফেরায় কমে, ব্যথা গরম সেক দিলে কমে, ডান দিকে শুইলে কমে, মুক্ত বাতাসে কমে, শুষ্ক আবহাওয়ায় এবং যদি ঘামে তবে তার রোগ কমে। বন্ধুরা, আপনাদের সাথে অন্য একটা বিষয় নিয়ে আমি একটু অভিজ্ঞান শেয়ার করতে চাই। অনেক সময় আপনার তরুণ বন্ধুরা আমাকে ফোন করে, স্যার আমি একটা মেয়ে পেশেন্ট পেয়েছি, তার দাড়ি গোপ গজিয়েছে, এটি আমি কেমনে সারাবো, কি দিয়ে সারাবো? তো বইয়ে আমরা পাই, ডাক্তার এলেন স্যারের বইয়ে আমরা পাই, ওই যে মণিমুক্তা নামে ডানে একটা চ্যাপ্টার আছে, সোজা প্রতি সপ্তাহে 1 ডোজ আর ওলিয়াম জ্যাক 3x দিনে 3 বার। আমি এটি দিয়ে তেমন কোনো ফল কখনো পাই না। তা এই যে মেয়েদের দাড়ি গোপ গজায়, কেন গজায়? এটির পিছনে একটা কারণ আছে। কারণটা একজন মনীষী বলছেন যে যদি কখনো কোনো পেশেন্টের অতি অতি নিকটতম আপনজন মারা যায়, সে কারণে যদি সে মানসিক কষ্ট পায় ভীষণভাবে, যদি তার আপনজনের সাথে তার সম্পর্ক ভেঙে যায়, প্রেমিক কিংবা স্বামী স্ত্রী যাই হোক, তবে খুব মানসিক কষ্ট যদি পায়, বিয়ের আবেগের কিংবা আবেগী বিয়ের সম্পর্কে সমস্যার সৃষ্টি যদি হয়, কিংবা প্রেমে নিরাশ হয় ইত্যাদি আঘাত যদি তাকে খুব গভীরভাবে পাইছে, তো এটি এত গভীরে যেতে পারে যে তার হরমোন শৈলীতে আঘাত করতে পারে, যে কারণে সহজেই স্ত্রী লোকদের মুখে চুল গজায়। এরকম মানসিক আঘাত ভীষণভাবে কেউ পেয়েছে, যে কারণে তার যদি ইতিহাসে পাওয়া যায় যে তার মানসিক ভীষণ কষ্ট পেয়েছে সম্পর্ক ভেঙে যাওয়ার বা আপনজন মরে যাওয়ার কারণে, তারপরের থেকে তার এই গোপ গজানো শুরু হয়েছে বা দাড়ি গজানো শুরু হয়েছে, তবে তার একটি শ্রেষ্ঠ ওষুধ হচ্ছে ইগনেশিয়া। বন্ধুরা, এটি আমি একজন খুব বড় মাপের পণ্ডিতের বই থেকে পেয়েছি এবং এই এই মনীষীর এটি রিসার্চের কথা। হ্যাঁ বন্ধুরা, আমরা অনেক সময় রুগী চেম্বারে আসলে দিকে চিনবো কিভাবে? বসার স্টাইল দেখে, চেম্বারে ঢোকার স্টাইল দেখে অনেক সময় চেনা যায়। নেট্টামের পেশেন্টরা একটু পিছনে হেলান দিয়ে দূরত্ব বজায় রেখে বসতে চায়, একটু ডিস্টেন্স রাখতে চায়, কথা কম কম বলে, পিছনে হেলান, নেটাম নেটাম মিউর। কিন্তু ক্যালকেরিয়া ফস কিংবা যদি সরি ফসফরাস কিংবা সালফার রোগী হলে সামনের দিকে একটু ঝুঁকে বসে আছে, এই যে কুজো হয়ে। ফসফরাস কিংবা সালফার সোজা হয়ে বসে আছে,
আর নিজেকে প্রদর্শন করছে, কেউ দেখছে কিনা দেখাচ্ছে, নিজের পোশাকটার দিকে তাকাচ্ছে, কেউ দেখছে কিনা একটু ঝকমকে পোশাক পরে মানে কৌশল করে দেখাচ্ছে এটি যেন বেলেডোনা। কেউ বর্ণাঢ্য জমকালো পোশাক পরে আছে, আর্জেন্টিকা, মেডোরিনাম, ফসফরাস। কেউ খুব স্মার্ট পোশাক পরে আছে, কার্সিনোসিন, পালসিটিল, আর্সেনিক, নাসবোম। কালো রঙের দুঃখের পোশাক, দুঃখের প্রতীক, কালো রঙের পোশাক পরে এসেছে, হতে পারে নেট্রাম, সিপিয়া, ইগনেসিয়া। অর্থাৎ আপনি তার পোশাক কিংবা বসে থাকার স্টাইল দেখেও আপনি ভাবতে পারেন যে এই পেশেন্টটি এই ওষুধের হতে পারে। কোন পেশেন্টকে কিছু লিখতে দিয়েছেন, খুব ছোট 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 করে লিখছে, একেবারেই ছোট ছোট। তার লেখা দেখে আপনি অনুমান করছেন হতে পারে সে আর্সেনিকের রোগী, হতে পারে ম্যাঙ্গে নামের। কোনো পেশেন্ট এসে বলছে, ডাক্তার সাহেব আমাকে খুব তাড়াতাড়ি সারাতে হবে, যত তাড়াতাড়ি পারেন। তার এই কথাটি শুনে আপনার মনে হতে পারে সে মেডোরি নামের পেশেন্ট। তো বন্ধুরা, এইরকম আপনার কিছু ছোট ছোট বিষয় আছে যেগুলো দিয়ে আমরা অনেক সময় ওষুধ সহজে চিনতে পারি। একটা ছোট্ট গল্প আপনাদের বলবো। অনেক সময় মানুষ বেকায়দা পড়লেই কিন্তু হোমিওপ্যাথির কাছে আসে। তাছাড়া অনেক সময় অনেকে যাদের আর্থিক স্বাবলম্বিতা আছে, অনেকে হোমিওপ্যাথিকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করে। তো এবার আলহামদুলিল্লাহ করোনার ঠেলায় পড়ে সবাই কিন্তু হোমিওপ্যাথির কাছে একটু স্যারেন্ডার করছে। একটা রোগী চিত্র আপনাদের আমি বলবো, যদিও এটি সালফারের রোগী চিত্র নয়, একটু পিকুলিয়ার টাইপের একটা রোগী চিত্র। নববিবাহিত, কয়েক মাস হয়েছে মাত্র। যখনই মহিলা ঠোঁটে আদর করে তার হাজবেন্ড, তখনই সে বলে আমার বমি বমি ভাব আছে, তখন সে অকাপ করে। এই নিয়ে সংসারে দ্বন্দ্ব। নিশ্চয়ই তোমার কারোর সাথে প্রেম ছিল, কাউকে ভালোবাসতা, তুমি বাড়ির চাপে বিয়ে করেছো। না হলে ঠোঁটে আদর করলে কখনো কারো বমি বমি ভাব হয়, ফাজলামি করে জায়গা পাও না। বেশ ঝগড়াঝাটি, সন্দেহ করাকরি শুরু হয়েছে। মেয়েটা বলছে, সত্যি বলছি, আমার ঠোঁটে তুমি যখনই চুমা দাও, আদর করো, তখনই আমার বমি বমি ভাব হয়। একটি ওষুধের অদ্ভুত একটি লক্ষণ আছে, তার ঠোঁটে আদর করলে বমি বমি ভাব হয়। কিন্তু তার হাজবেন্ডের বিশ্বাস যে মহিলা আমাকে পছন্দ করে না, তাই ঠোঁটে আদর করতে দিবে না। হয়তো তার প্রেমিকের সাথে কন্ট্রাক্ট আছে যে এই জায়গায় আমি ছুঁইছি, আর কেউ ছুবে না। বহুত ঝগড়াঝাটি হয়েছে, বাড়ি পর্যন্ত জানাজানি হয়েছে। পরে একজন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেছে। হোমিওপ্যাথি ডাক্তার তো তার লক্ষণ শুনে বলছে ক্যাডমিয়াম সালফ। তার ক্যাডমিয়াম সালফ কয়েক ডোজ খাওয়াইছে, ভালো হয়ে গেছে। তো পরে ভালো হয়ে গেছে, পরে আর মহিলা ঠোঁটে আদর করলে কিছু বলে না। তো এখন ওই মহিলা ডাক্তারের কাছে তাকে নিয়ে গেছে, তুমি চলো। ডাক্তার বলছে এই রোগীর হাজবেন্ডকে যে ভাই, হোমিওপ্যাথিতে এমন অদ্ভুত টাইপের কিছু ওষুধ আছে, অদ্ভুত টাইপের কথা আছে, অদ্ভুত টাইপের লক্ষণ আছে, যা শুনলে মনে হয় জিনভূত, যা শুনলে মনে হয় আপনার মতো সন্দেহ করার একটা রাস্তা আছে, আসলে তা নয়। এটি একটি ওষুধের লক্ষণ। এই যে আমার বই খুলে দেখেন। তো দেখেন, এক ডোজ ওষুধে সংসার ভেঙে যাওয়ার উপকার হয়েছিল। তার ঠোঁটে আদর করলে বমি বন্ধ হলো, সংসার টিকে গেল, সন্দেহ কেটে গেল। এই হচ্ছে হোমিওপ্যাথি। এখানে সবসময় পিকুলিয়ার টাইপের পেশেন্টদের, জটিল পেশেন্টদের যখন সব জায়গায় স্যারেন্ডার, তখন এই জায়গায় একটা ফলাফল পাওয়া যায়। সালফারের শনিবারের বিছানায় পেশাব করার গল্পটা শোনালাম, এটি আমার একটা পেশেন্ট। আর আপনাদের এখন শোনালাম ঠোঁটে স্পর্শ করলে বমি আসে, সেটি অন্য একজন মনীষীর পেশেন্ট। এরকম আরো একটা মজার পেশেন্ট আছে, সেটি আজকে আপনাদের না বলি। অনেক সময় ভেজাল লাগলে ভেজাল মারবেন কিভাবে? মনে করেন একটা অঞ্চলে বিশাল জঙ্গল, তাই এখন মানুষের জায়গা জমির অভাব, সেই জঙ্গল কেটে ওখানে বাড়িঘর করা শুরু করেছে। সেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ অনেকে গেছে বাড়িঘর করছে। তো এখন জঙ্গল সাফ করতে করতে দেখা যাচ্ছে যে ওখানে একটা দিঘি আছে, ওখানে কিছু বাড়িঘর আছে, কিন্তু বাড়িঘর গুলো সব ভেঙে গুড়িয়ে গেছে। এই হয়তো মাটি থেকে 1 হাত 1.5 হাত এতটুকু আছে, আর সব ভেঙে গেছে, নাই, অনেক আগে। এখন মুসলমানরা বলছে যে এই জায়গাটা একসময় মুসলমানদের ছিল। তো একজন হিন্দুরা বলছে না না না, এইটা একসময় হিন্দুদের জায়গা ছিল। তো দ্বন্দ্ব লাগছে, এখন দ্বন্দ্ব মিটাবে কিভাবে? তো একজন পণ্ডিত গেছেন, উনি আবার এগুলো সমাধান ভালো দিতে পারেন। তো বলছে দেখো, আমি তোমাদের সমাধান দিতে পারি। এই বিল্ডিং, এই জায়গাগুলো কাদের ছিল, হিন্দু না মুসলিমদের, এটা একটা সমাধান আছে। কি সমাধান? বলছে এই অঞ্চলে কোনো পুকুর আছে কিনা, মানে এই ভদ্রলোক ওই জায়গায় তখনও যায় নাই, দূরে আছে। তো বলছে হ্যাঁ, এখানে একটা পুকুর আছে, ওইদিকে একটু ভিতরে জঙ্গলের ওই সাইডে। কিরকম? বলছে বড় একটা দিঘি। তো বলছে দিঘিটা আমি দেখিনি, আমি তোমাদের একটা সমাধান দিই। যদি দিঘিটা উত্তর দক্ষিণে কাটা থাকে, তাহলে এটি হিন্দুদের এলাকা ছিল।
যদি দিঘিটা পূর্ব পশ্চিমে লম্বা হয়ে থাকে তাহলে এটি মুসলিমদের, আর যদি দিঘিটা উত্তর দক্ষিণে লম্বা হয় তাহলে এটি হিন্দুদের জায়গা এক সময় ছিল। তো যাই দেখা গেল যে পুকুরটা পূর্ব পশ্চিমে কাটা, তো বলছে তাহলে এটি মুসলিমদেরই জায়গা ছিল। তার মানে সমাধান দেওয়ার জন্য পাণ্ডিত্য লাগে, ঝগড়া করলে হবে না। তো ওই পণ্ডিতের জানা ছিল হিস্ট্রি যে মুসলিমরা পুকুর কাটতো লম্বা পূর্ব পশ্চিমে, উত্তর দক্ষিণে কম, আর হিন্দুরা পুকুর কাটতো উত্তর দক্ষিণে লম্বা, পূর্ব পশ্চিমে কম। তাহলে সমাধান দেওয়ার জন্য আপনাকে থিম জানতে হবে, তবেই আপনি সমাধান দিতে পারবেন, অন্যথায় আপনি প্যাচে পড়বেন। তো বন্ধুরা, সালফারের কিছু মজার তথ্য আছে। স্যার টাইম একটু বলবেন, যদি টাইম বেশি হয়ে থাকে তাহলে আমি শেষ করে দেবো। আহ, আমি কি শেষ করব নাকি? হ্যাঁ জি স্যার, 1 ঘন্টা বেশি হয়ে গেছে। তাহলে তারপর শেষ স্যার করে দিই, সংক্ষেপে এত যদি লম্বা বলেন। আলোচনা পরে শুনবে না। সালফারের মজার কিছু তথ্য ছিল, সেটি এখন আর শেষ করলাম। আমি অন্য কোনো দিন অন্য কোনো ক্ষণে আবার 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 আপনাদের সাথে আসবো। আলোচনার অবশ্যই। মধ্যে কিছু ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। সুন্দর কথা বলছেন, কিন্তু স্যার একটা প্রশ্ন, যে সালফার আমরা কোন সময় ব্যবহার করলে সবচেয়ে বেটার কাজ করে, এরকম কিছু তথ্য আছে স্যার? সকালবেলার দিকে ব্যবহার করলে বেশি ভালো হয় বলে মনে হয়। প্রাতে সালফার ব্যবহার সবচেয়ে উত্তম। নাক যেমন রাতে শোয়ার সময় ব্যবহার উত্তম। আর সবচেয়ে একটা জিনিস মনে রাখবেন, কোনো ওষুধের পার্টিকুলার টাইম জিজ্ঞেস না করে, যে ওষুধে যে সময় রোগ বাড়ে ওই সময় না খেলেই ভালো। যে ওষুধের যে সময় বৃদ্ধির টাইম, ওই বৃদ্ধির টাইমটা বাদ দিয়ে অন্য সময় খেলে বেশি উত্তম। এটি হলো সহজ কথা। মনে করেন লাইকোপোডিয়ামের রোগ বিকেলে বাড়ে, তো বিকেলে না খাওয়াই ভালো। ঠিক এরকম যে সময় যে ওষুধের রোগ বাড়ে ওই ওষুধটা ওই সময় না খেলে ভালো। ধন্যবাদ স্যার।